হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো গতকালকেই তোমাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে এসেছিলাম হিস্ট্রি, যেখানে আমরা ভিক্টোরি ইউটিউব ক্লাস কিন্তু আমরা শুরু করেছি ভিক্টোরি ব্যাচের এসটিজিটির জন্য, যেখানে তোমাদের জন্য আমরা ক্লাসেস নিয়ে আসবো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, চারটা সাবজেক্ট থেকেই কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তো গতকালকে তো হিস্ট্রি করলাম, আজকে আমি তোমাদের জন্য ইকোনমিক্স থেকে নিয়ে এসেছি। আর ইকোনমিক্স থেকে আমিও তোমাদেরকে ক্লাস করাবো, স্যারও কিন্তু প্রশান্ত স্যারও তোমাদেরকে ক্লাস করাবে। আমরা কিন্তু যেহেতু সিলেবাসটা বড় আর তোমাদেরকে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম কিছু দেওয়ার জন্য, সেই জন্য কিন্তু আমরা সবাই মিলেই তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসবো। যাই হোক, আজকে হলো তোমাদের ইকোনমিক্স থেকে ফার্স্ট ক্লাস, যেটা কিনা প্র্যাকটিস ক্লাস। আর কনসেপ্ট ক্লাসটা তো তোমরা যে আমাদের পেড ব্যাচ আছে সেখানে তো তোমরা অলরেডি অনেকেই করছো এই ক্লাসটা, বা যারা নিতে চাও তোমরা অ্যাপের মাধ্যমে আছে সেখান থেকে ডিরেক্টলি কিন্তু নিতে পারো। তো সেখানে কনসেপ্টটা তো দেখতে পারবে। আজকের ক্লাসে কিন্তু আমরা এমসিকিউস প্র্যাকটিস করব, কিন্তু ওই যে গতকালকে যেভাবে করলাম শুধু যে আমরা এমসিকিউস পড়বো এরকমটা একদমই নয়। আমরা এমসিকিউর পাশাপাশি প্রতিটা এমসিকিউ চারটা অপশনই আমরা জানবো। সেখান থেকে দেখবে একটা এমসিকিউস পড়লে ওইটার পাশাপাশি আরো আমরা 3-4টা এমসিকিউস কিন্তু একটা কোশ্চেনের মধ্যে পেয়ে যাচ্ছি। তো তোমাদের জন্য আমরা একটা সিরিজ শুরু করেছি, যেখানে প্রতিটা সাবজেক্টেরই আমরা 1500 এমসিকিউ সিরিজ শুরু করেছি। তো পার ক্লাসের মধ্যে আমরা 50 করে এমসিকিউস নিয়ে আসবো। আর সেই 50 এমসিকিউর পাশাপাশি এক্সপ্লেনেশন থাকবে। আর দেখবে সেই 50 এমসিকিউ থেকে তোমরা প্রতিটা এমসিকিউ থেকে 4টা-5টা 3টা 4টা 5টা এরকম করে পেয়ে যাবে, আর ইনফরমেশন পেয়ে যাবে। তো ওভারঅল যদি তোমরা টোটালটা করো তাহলে দেখবে ক্লাসের শেষে ভালো করে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ তোমাদেরকে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। যদি সম্পূর্ণটা দেখো দেখবে ক্লাসের শেষে শুধু 50টা নয়, এখানে তোমরা 150টা 200টা যে কোশ্চেন কিন্তু এখান থেকে জেনে যাচ্ছ। এইভাবে করে কিন্তু তোমাদেরকে ক্লাসটা দেব, যেটা গতকালকে দিয়েছি। তোমরা অনেকটাই পছন্দ করেছো, অনেক তোমরা পজিটিভ ফিডব্যাকও দিয়েছো। তো সেভাবে কিন্তু আজকে ক্লাসটাও আমি নিয়ে এসেছি। এরকম করে আমরা আর বাকি ক্লাসগুলো নিয়ে আসবো। তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে তোমাদের বুঝতেও কিন্তু সুবিধা হবে। এখন চলো দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। ওকে, সিরিজটা তো জানোই, এসটিজিটি ভিক্টোরি ব্যাচ ইউটিউব ক্লাসের জন্য। ওকে, আর ইকোনমিক্স এমসিকিউ সিরিজ 1500 এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি, যেখান থেকে এটা হলো পার্ট 1, 50 এমসিকিউস নিয়ে ডিসকাস করব। বাট ওই যে আগেই বললাম শুধু 50 এমসিকিউস এখানে দেওয়া আছে মানে এই নয় যে শুধু আমরা 50টাই শিখবো, কারণ শুধু এমসিকিউস পড়ে তো লাভ হয় না। আমরা তো সবসময় বলি আমাদের মেইন ফোকাস হলো কনসেপ্ট, সেই কনসেপ্টটা বুঝতে লাগবে। আজকে যে 50টা এমসিকিউ নিয়ে এসেছি, এক একটা এমসিকিউ থেকে দেখবে 4টা 5টা 6টা এরকম এমসিকিউস হয়ে যাচ্ছে, ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে দেখা যাচ্ছে তোমরা 150-200 পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু ইউনিট 1 এর যে চ্যাপ্টার 1 রয়েছে, সেই চ্যাপ্টার 1 থেকে কিন্তু আজকের এই সম্পূর্ণ এমসিকিউসটা নিয়ে এসেছি। আর এরকম ভাবে নিয়ে এসেছি দেখবে তোমরা ক্লাসের মাধ্যমে ওভারঅল যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রিভিশন হয়ে যাচ্ছে। যারা কনসেপ্ট ক্লাস করেছো তোমরা এখন নোটস থেকে পড়ো বা তোমরা ক্লাসটাই করো, দেখবে ওভারঅল একটা কিন্তু প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে। সেইভাবেই তোমাদেরকে করাবো। যাই হোক, ফার্স্ট এমসিকিউটা কি রয়েছে দেখো, ইকোনমিক শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ইকোনমিক্স যে শব্দটি এসেছে, আমরা কি পড়ছি সাবজেক্টটা ইকোনমিক্স, অর্থনীতি। এই ইকোনমিক্স যে শব্দটা সেটা কোথায় থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে? ইকোনমিক শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। এখন গ্রিক শব্দ কোনটা থেকে এসেছে বা তার মানেটা কি, এই সম্পূর্ণ জিনিসটা জানতে লাগবে। শুধু এরকম ভাবে পড়বো না ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে এতটুকু জানলে হবে না, আরো ডিটেলস জানতে লাগবে, সেটা আমরা জানবো। এই কোশ্চেনে আনসার তো অপশন বি হবে, কিন্তু এখানে সীমিত থাকলে আমাদের চলবে না, এখান থেকে আমাদের আরো অনেক কিছু জানতে লাগবে। সেটার জন্য তোমাদেরকে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। আর পিডিএফ নিয়ে চিন্তা করবে না, টেলিগ্রাম গ্রুপে হিস্ট্রি পিডিএফটাও দিয়ে দিয়েছি, আর ইকোনমিক্স পিডিএফটা আগামীকালকে দিয়ে দেবো। এখানে দেখো ইনফরমেশন পয়েন্ট ওয়াইজ দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। ইকোনমিক শব্দটি এসেছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ এই যে ওইকোনমিয়া থেকে। তো ইকোনমিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ কোন গ্রিক শব্দ থেকে? ওইকোনমিয়া থেকে এসেছে। আর এই যে ওইকোনমিয়া, এটা কিন্তু দুইটা ওয়ার্ড, একটা হলো ওইকোস আর একটা হলো নোমোস। ওইকোস মানে কি? ওইকোস মানে হলো গৃহ, আর নোমোস মানে হলো ব্যবস্থাপনা বা নিয়ম, ব্যবস্থাপনা বা নিয়ম। অর্থাৎ
সুতরাং মূল অর্থ ধারায় গৃহ পরিচালনা বা হোম ম্যানেজমেন্ট। ওকে, তো অর্থাৎ এই জায়গা থেকে এই যে তিনটা পয়েন্টের মাধ্যমে আমরা কি কি জানলাম। ইকোনমিক শব্দটি এসেছে কোথায় থেকে? গ্রিক শব্দ থেকে। গ্রিক কোন শব্দ থেকে? ঐকোনমিয়া, বা গ্রিক দুটো শব্দ থেকে এসেছে। সেই দুটো শব্দ কি? একটা হলো ঐকোস আর একটা হলো কি, এই যে একটা হলো নোমোস। ঐকোস কথার অর্থ হলো গৃহ, নোমোস কথার অর্থ হলো ব্যবস্থাপনা বা নিয়ম। অর্থাৎ ঐকোনমিক্স যে রয়েছে, ঐকোনমিয়া রয়েছে, সেটার মূল অর্থটা কি? মূল অর্থ হলো গৃহ পরিচালনা। অর্থাৎ ইকোনমিক্স এক কথায় বলতে গেলে ইকোনমিক্স কথার অর্থ হলো গৃহ পরিচালনা। এখন আমরা আমাদের যে গৃহটা পরিচালনা করতে গেলে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের বেসিক্যালি হোম ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের যতপত্র জিনিসপত্র দরকার, যা কিছু দরকার বা যে পরিষেবা দেওয়া হচ্ছে, সম্পূর্ণটা অর্থনীতিরই পার। সেটাকে এক কথা বলা হয় ইকোনমিক্স। যে শব্দটি, এটার মানেই হলো কি, অর্থাৎ ইকোনমিয়া মানেই হলো কি গৃহ পরিচালনা করা, অর্থাৎ হোম ম্যানেজমেন্ট করা, হোমটা ম্যানেজ করা। ওকে, তো অনেকগুলো ইনফরমেশন আমরা এখান থেকেই জেনে নিলাম। দেখো, পড়লাম একটা এমসিকিউ কোশ্চেনে ছিল, কিন্তু এখানে কি শুধু একটা কিছু শিখেছি? না। কোন শব্দ? গ্রিক শব্দ। কোন ওয়ার্ড? ঐকোনমিয়া। গ্রিক শব্দ দুইটা ওয়ার্ড থেকে, একটা ঐকোস একটা নোমোস। ঐকোস কথার অর্থ গৃহ, নোমোস কথার অর্থ হলো নিয়ম বা ব্যবস্থাপনা। অর্থাৎ সুতরাং তার মূল অর্থটা হলো গৃহ পরিচালনা বা হোম ম্যানেজমেন্ট। ক্লিয়ার? নেক্সট আরো ইনফরমেশন রয়েছে। প্রাচীন গ্রিসে অর্থনীতিকে গৃহের সম্পদ ও উৎপাদন ব্যবস্থাপনার বিদ্যা হিসাবে দেখা হতো। মানে প্রাচীন গ্রিসে অর্থনীতিকে কি গৃহের সম্পদ ও উৎপাদন ব্যবস্থাপনা বিদ্যা হিসেবে দেখা হতো। মানে প্রাচীন গ্রিসের মধ্যে যে অর্থনীতিটা রয়েছে, ইকোনমিক্সটা রয়েছে, সেটাকে মানে গৃহের যে সম্পদ, মানে ঘরের যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদ এবং কোনো কিছু যে উৎপাদন করা, মানে ঘরের কোনো জিনিস দ্বারা উৎপাদন করা হলো, সেটাকে অর্থনীতি বলা হতো প্রাচীন গ্রিসে। পরবর্তীতে শব্দটি অর্থ বিস্তৃত হয়ে জাতীয় ও বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত প্রসারিত হয়। কিন্তু পরবর্তী সময়, মানে সময়ে আরো যত নতুন যুগ এসেছে, এই পরবর্তী সময় যেটা শুধুমাত্র যে ঘরের জিনিস বা গৃহস্থলীর জিনিস, গৃহের যে সম্পদ বা উৎপাদন করা, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আরো অনেক বেশি ছড়িয়ে গেছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এটা কিন্তু জাতীয় বা বৈশ্বিক, মানে যে নেশন রয়েছে কোন একটা দেশের মধ্যে, শুধু দেশীয় নয়, বৈশ্বিক, অর্থাৎ ওয়ার্ল্ড এর মধ্যে এটা কিন্তু ছড়িয়ে গেছে এই অর্থনীতিটা। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাচীন গ্রিসে এটা শুধু যে অর্থনীতিটাকে শুধু ঘরের যে সম্পদ রয়েছে বা উৎপাদন রয়েছে সেটাকেই বোঝানো হতো। কিন্তু পরবর্তী সময় আরো মডার্ন যুগ আস্তে আস্তে, নতুন যুগ আস্তে আস্তে, আধুনিক যুগে এসে যেটা শুধু ঘরের সম্পদ সেখানে সীমাবদ্ধ নয়, এটা মানে ঘর থেকে এড়িয়ে শুধু ঘর নয়, পুরো দেশের মধ্যে, শুধু দেশও নয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। ওইগুলিকে কিন্তু অর্থনীতি বলা হয়। ক্লিয়ার? এখানে অর্থনীতি নিয়ে এখানে কিছু আলোচনা দেয়া হলো। বোঝা গেল? আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। কনসেপ্ট বুঝলে আরো অনেক কিছু জানতে পারবে, কারণ মেইন হলো কনসেপ্ট বুঝলে দেখবে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন ইজিলি আনসার করতে পারছো। আর আমরা ম্যাক্সিমাম আনসার করতে পারলে, ম্যাক্সিমাম কোশ্চেন পারলে আমরা স্কোরটা বেশি করতে পারবো, তবে আমরা র্যাঙ্কে টিকে থাকতে পারবো। আমরা পরীক্ষার্থী অনেক রয়েছে, কিন্তু র্যাঙ্কে কারা থাকবে? যারা সেই পরিমাণে পড়াশোনা করবে, একদম ডিটেলসে নিখুঁত ভাবে পড়াশোনা করবে, তারাই কিন্তু র্যাঙ্কে থাকবে। সেই র্যাঙ্কে যাতে তুমি থাকতে পারো, সেটার জন্য পড়াশোনাটা আমাদেরকে সেইভাবেই কিন্তু করতে লাগবে। ওকে, বোঝা গেল? এটা গেল আমাদের 1 নাম্বার। একটু লেন্দি হতে পারে, বাট চেষ্টা করবো তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট দেওয়ার জন্য। আচ্ছা, চলো নেক্সট যাই। নেক্সট 2 নম্বর, ঐকোনমিয়া শব্দের অর্থ কি? এই যে ঐকোনমিয়া, দেখো এক্সপ্রেশন দেখলাম তো, তোমরা এখন এমনিতেই পারবে। ঐকোনমিয়া শব্দের অর্থ কি? সম্পদ সংগ্রহ করা, গৃহ পরিচালনা করা, ব্যবসা, নাকি সমাজ নীতি? ওই যে একটু আগে তো বললাম, ঐকোনমিয়া শব্দের অর্থ হলো গৃহ পরিচালনা। যে ঐকোনমিয়া শব্দটি এসেছে কিসে থেকে? গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক দুইটা শব্দ থেকে এসেছে, কি একটা হলো ঐকোস, আরেকটা কি ছিল? এটা 1 নাম্বার। আর 2 নম্বরে কি ছিল? যে নোমোস। ওকে, নোমোস। ঐকোস কথার অর্থ হলো গৃহ, আর নোমোস কথার অর্থ হলো ব্যবস্থাপনা বা নিয়ম। অর্থাৎ মানে গৃহে যে নিয়ম বা গৃহের যে ব্যবস্থাপনা রয়েছে, মানে গৃহ পরিচালনা করার জন্য হোম ম্যানেজমেন্ট। তো এটাই শব্দ অর্থ হলো গৃহ পরিচালনা করা, অর্থাৎ অপশন নাম্বার বি। আর এই 50 মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই বলবে। কালকেও একজন তোমরা স্কোর করেছিলে, তোমরা কমেন্টের মধ্যে বলেছিলে 50 এর মধ্যে তোমরা 46 পেয়েছিলে, খুবই ভালো হয়েছে। তো এরকম ভাবে বাকিরাও কিন্তু সবাই জানাবে তোমাদের কিরকম লাগলো, ওকে, বা কত স্কোর করতে পেরেছো। যাই হোক, নেক্সট দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে।
যদি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, ঐকোনমিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। এখানে ঐকোস কথার অর্থ হলো গৃহ আর নমস কথার অর্থ হলো নিয়ম বা পরিচালনা বা ব্যবস্থাপনা। দুটি শব্দ মিলিয়ে মানে এই ঐকোস আর নমস এই দুইটা শব্দ মিলিয়েই হয় ঐকোনমিয়া, যার মানে দাঁড়ায় গৃহ পরিচালনা মানে হোম ম্যানেজমেন্ট করা। প্রাচীন যুগে অর্থনীতি বলতে গৃহস্থলীর সম্পদ ও ব্যয়ের সঠিক ব্যবস্থাপনাকে বোঝানো হতো। মানে ওই যে প্রাচীন অর্থনীতি অনেক আগে শুধু গৃহের সম্পদকে ব্যবস্থাপনাকে যে ঘরটাকে ম্যানেজমেন্ট করা, ঘরটাকে যে উৎপাদন করা সেটাকে অর্থনীতি ধরা হতো, কিন্তু পরবর্তী সময় সেটা শুধু ঘরের সীমাবদ্ধ নয়, সারা দেশে সারা মানে ওয়ার্ল্ড এর মধ্যে ছড়িয়ে পড়েছে অর্থনীতিটা। ক্লিয়ার? নেক্সট অর্থনীতির জনক কাকে বলা হয়? এই যে অর্থনীতির জনক রয়েছে কাকে বলা হয়? আনসারটা হবে অপশন নাম্বার সি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, যদি বলা হয় আধুনিক যুগের অর্থনীতির জনক তাহলে কিন্তু তখন অ্যাডাম স্মিথ হবে না, তখন আনসারটা হয়ে যাবে মার্শাল। ওকে, যদি বলা হয় অর্থনীতির জনক তখন অ্যাডাম স্মিথ, কিন্তু যদি বলা হয় আধুনিক যুগের অর্থনীতির জনক তখন কি হবে? তখন কিন্তু হবে মার্শাল। আধুনিক যুগের অর্থনীতির জনক হলো মার্শাল। দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। কোশ্চেন কি করলো সেটা বুঝে তোমরা আনসারটা করবে। আর এখানে যে চারজন অর্থবিদের নাম রয়েছে মার্শাল, রবিনস, অ্যাডাম স্মিথ আর কটিল্লো, এই চারজনই কিন্তু খুবই ফেমাস, অর্থনীতি ক্ষেত্রে খুবই ফেমাস। তো আমি যদি বলি প্রথমে আমি আসি কটিল্লো থেকে। কটিল্লোর নাম নিশ্চয়ই শুনেছো, আমরা ইতিহাসেও পড়েছি যে চাণক্য নামে আমরা চিনে থাকি। এই কটিল্লো কিন্তু ফেমাস একজন অর্থনীতিবিদ ছিল। তিনি কিন্তু অর্থশাস্ত্র লিখেছেন, সেটা প্রাচীন যুগে। তো তিনি ছিল প্রাচীন যুগে। তারপরে যদি বলা হয় ক্লাসিক্যাল, যদি বলা হয় যে ক্লাসিক্যাল রয়েছে তখন কিন্তু আসবে অ্যাডাম স্মিথ, মানে তার প্রাচীন যুগের পরে তারপর অ্যাডাম স্মিথের পরে ক্লাসিক্যালের পরে তখন আসবে নিউ ক্লাসিক্যালে তখন আসবে মার্শাল, মানে অ্যাডাম স্মিথের পরে তখন হলো মার্শাল। তারপর যদি বলা আধুনিক যুগের মডার্ন যুগের তখন হবে রবিনস, অর্থাৎ প্রাচীন যুগে হলে কটিল্লো। তারপরে যদি যখন ক্লাসিক্যাল বলা হবে তখন আসবে অ্যাডাম স্মিথ, যখন নিউ ক্লাসিক্যাল বলা হবে তখন আসবে মার্শাল, যদি যখন যে আধুনিক যুগে বলা হবে মডার্ন যুগে বলা হবে তখন কিন্তু হবে রবিনস। এটা কিন্তু মনে রাখবে। আর যদি জনক বলা হয়, ফাদার বলা হয়, তখন যদি ডিরেক্ট কোশ্চেন আসে যে অর্থনীতির জনক, আনসার হবে অ্যাডাম স্মিথ। কিন্তু যদি কোশ্চেনটা হয় আধুনিক যুগের অর্থনীতির জনক ফাদার, তখন কিন্তু হয়ে যাবে মার্শাল। দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। দেখো একটা এমসিকিউর মাধ্যমে আমরা কতগুলো জানলাম। এখন এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেটা তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। দেখো এই যে অর্থনীতি রয়েছে, অর্থনীতি নিয়ে বিভিন্ন সংজ্ঞা রয়েছে, বিভিন্ন অর্থনীতিবিদ রয়েছে, তারা কিন্তু অর্থনীতি নিয়ে বিভিন্ন ডেফিনেশন দিয়েছে, তাদের অ্যাকর্ডিং অর্থনীতির বিভিন্ন মানে রয়েছে। যেরকম অ্যাডাম স্মিথ কি বলেছে? অ্যাডাম স্মিথ কিন্তু বলেছে যে সায়েন্স অফ ওয়েলথ, ওকে, সায়েন্স অফ ওয়েলথ, তিনি সম্পদ নিয়ে বলেছে। তিনি কি নিয়ে বলেছে? তিনি কিন্তু সম্পদ নিয়ে বলেছে। ওকে, যদি বলে সম্পদ নিয়ে বলেছে, যে সম্পদের বিজ্ঞান কে বলেছে? অ্যাডাম স্মিথ বলেছে। অ্যাডাম স্মিথের কথায় অর্থনীতি হলো সম্পদ, যা কিছু আছে সম্পদ, এগুলিকে কিন্তু বলা হয় অর্থনীতি। কিন্তু তার এই ডেফিনেশন নিয়ে, এই যে ধারণাটা নিয়ে ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে। সমালোচনা কি? যে সবকিছুকে আমরা সম্পদ তো বলতে পারবো না, যে জিনিসটার মূল্য আছে সেটাকে আমরা সম্পদ বলবো, যে জিনিসটা দরকার আছে, মূল্য আছে, সেটাকে আমরা সম্পদ বলবো, সবকিছুকে আমরা সম্পদ বলতে পারি না। কিন্তু অ্যাডাম স্মিথ সেই সম্পদ সেটাকে প্রপার ভাবে ডিফাইন করতে পারেনি, সেই জন্য এটা নিয়ে একটা ক্রিটিসিজমও কিন্তু রয়েছে। যাই হোক, যদি বলা সম্পদের বিজ্ঞান এই ধারণাটা কে দিয়েছে, সেটা হবে অ্যাডাম স্মিথ। তারপরে আসো, তারপরে যে মার্শাল কি বলেছে? মার্শাল কি বলেছে? এই যে অভাব মোচন, কি করা? অভাব মোচন বা যে কল্যাণের জন্য, যে কল্যাণের বিজ্ঞান, যদি বলা হয় কল্যাণের বিজ্ঞান। এখন কল্যাণ কখন হবে? যখন অভাব থাকবে না, অভাবটা মোচন করা হবে, অভাবটা কমানো হবে, তখন কল্যাণ, মানে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য যে অর্থনীতি যে বিষয় রয়েছে। ধরো এখন কাউকে কর্মসংস্থান দেওয়া হলো, অর্থনীতি আসবে তো মানুষের ভালোর জন্য। এখন ধরো আমি এটা ইউজ করছি, এটা একটা সম্পদ, এই যে বোর্ডটা, তাই এটার মাধ্যমে, এটা মাধ্যমে পড়াচ্ছি, তো এটা তোমাদের কল্যাণই হচ্ছে, তো এটাও কল্যাণ। তো এই যে মানুষের কল্যাণের জন্য যে অর্থনীতির বিষয়গুলো আসবে, যেগুলো আসবে সেগুলিকে অর্থনীতি বলা হয়। সেটা কার মতে? সেটা হবে
মার্শালের মধ্যে। যদি বলে কল্যাণের বিজ্ঞান, সেই ধারণাটা কে দিয়েছে? মার্শাল দিয়েছে। তারপর রবিন্স কি বলেছে? রবিন্স বলেছে মানুষের এত চাহিদা আছে, মানুষের এত অভাব আছে, মানুষের অভাব কখনো শেষ হয় না। সে ধনী হোক, সে গরিব হোক, সে কখনো কারোর কোনো মানুষ এরকম পৃথিবীতে নেই যার অভাব নেই। এখন কিভাবে? ধরো কেউ একদম খেতেই পায় না, তার চাহিদা থাকবে আমি যদি খাবার পেতাম আমার আর কিচ্ছু লাগবে না। এখন কেউ খাবারও পায়, সে আমার খাবারটা ঠিক আছে, আমি যদি এরকম একটু সুন্দর সুন্দর ড্রেস টেস পেতাম, আমি তারপর চাইতাম আমি আমার একটা বাড়ি থাকতো, একটা সুন্দর জায়গা থাকতো। এখন বাড়িও আছে, খাবার দাবার সব আছে, তারপর আমার যদি আরেকটু ভালো জায়গায় বাড়ি থাকতো, আমার যে আরো বড় বাড়ি থাকতো, সেটাও হলো। এখন দেখা গেল যাদের সে বড় বাড়িও আছে, সে দেখা গেল আমার গাড়ি থাকতো, এখন কেউ ধরো গাড়িও আছে, সে আমার ওই গাড়িটা থাকতো। মানে মানুষের চাহিদার কোনো সময় শেষ নেই। এখন এই যে যেহেতু চাহিদা শেষ নেই, কিন্তু সম্পদ তো সেই পরিমাণে নেই, কারণ এত এত চাহিদা, মানুষের যতই সম্পদ আসুক কিন্তু সম্পদ হলো লিমিটেড রয়েছে, সীমিত রয়েছে। আর সেই লিমিটেড সম্পদের মধ্যে মানুষের চাহিদা তো জীবনেও শেষ হয় না। তো ওইটার জন্য যেহেতু সম্পদটা লিমিটেড রয়েছে, মানুষের চাহিদা শেষ হয় না, অভাবটা শেষ হয় না, সেই জন্য সেটা অভাবটা মানে কম করার জন্য তার যে বিকল্প ইউজ করতে, কারণ সম্পদ তো লিমিটেড, সম্পদ তো তার একটা লিমিটেশন রয়েছে, সীমিত রয়েছে, সেটার জন্য তার বিকল্প যে পরিকল্পনা আছে, মানে বিকল্প যে ব্যবস্থাপনা রয়েছে, সেই ধারণাটাই কিন্তু দিয়েছে কি, সেই ধারণাটা দিয়েছে রবিন্স। যেরকম ধরো এখন কেউ বলো যে তার বাড়ি বা গাড়ি, বাড়ি আর একটা গাড়ি, এখন দুইটা সে পারবে না, দুইটা এফোর্ড করতে পারবে না, দুইটা থেকে যে কোনো একটা নিতে লাগবে। এখন সে ঠিক করবে তার জন্য কোনটা প্রায়োরিটি। কেউ যদি বলে না আমার বাড়ি আছে, আমার বাড়ি এত দরকার নেই, আমার গাড়িটা এখন দরকার, তো তার জন্য সেটা প্রায়োরিটি। এখন কেউ বলো না আমার আগে বাড়িটা দরকার, গাড়ি আমি পরে দেখবো, তাহলে তার জন্য সেই বাড়িটা কারোর জন্য প্রেফারেন্স হবে। এখন কার জন্য কি প্রেফারেন্স হবে, তার যে বিকল্প কোন ব্যবস্থাপনাটা রয়েছে, ওই ধারণাটাই দিয়েছে কি রবিন্স দিয়েছে, সেই বিকল্প ধারণাটা। বোঝা গেছে? তো এইগুলি কিন্তু একটু মনে রাখবে। সম্পদের বিজ্ঞান অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান তখন হবে মার্শাল, বা যখন কোনো কিছু বিকল্প ব্যবস্থাপনা আসবে তখন কিন্তু হয়ে যাবে রবিন্স। এই তিনটে জিনিস খুব মনে রাখবে। আর এই চ্যাপ্টারের মধ্যে এগুলি নিয়ে কিন্তু অনেক এক্সপ্লেনেশন কিন্তু রয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে চারটা অপশন রয়েছে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি, তারপরও এখানে আমি একটু এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নাও, তাহলে তোমাদেরই আরেকটু বেশি ইনফরমেশন পেয়ে যাবে তোমরা। প্রথমত মার্শাল, ওই চারটা অপশন নিয়ে এক্সপ্লেন করা হয়েছে। মার্শাল, আলফ্রেড মার্শাল, এই মার্শালের পুরো নামটা এখান থেকে জেনে নিলাম। আলফ্রেড মার্শাল, আলফ্রেড মার্শাল ছিলেন একজন ইংরেজ অর্থনীতিবিদ। তো তিনি ছিলেন একজন ইংরেজ অর্থনীতিবিদ, যিনি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে মূল চাহিদা যোগান ও ভোগের তত্ত্ব ব্যাখ্যা করেন। তাকে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা বলা হয়। অর্থাৎ এখান থেকে আমরা অনেক কিছু জানলাম। দেখো, প্রথমত মার্শালের পুরো নাম জানলাম আমরা, অ্যালফ্রেড মার্শাল, ফাইন। তারপরে জানলাম অ্যালফ্রেড মার্শাল একজন অর্থনীতিবিদ ছিল, তিনি একজন ইংরেজ অর্থনীতিবিদ ছিল, আরেকটা জিনিস আমরা জানলাম। তারপর জানলাম তিনি একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম হলো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এই গ্রন্থের মধ্যে তিনি কিছু জিনিস ব্যাখ্যা করেছেন, এই গ্রন্থটা তিনি লিখেছেন, এই গ্রন্থের মধ্যে তিনি কিছু জিনিস ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? ওই যে মূল্য, কোনো কিছু জিনিসের মূল্য, বা কোনো একটা জিনিসের কি মূল্য হবে, বা চাহিদার যে যোগান দেওয়া, বা যে ভোগের যে তথ্যটা, যে মানে মানুষ যে ভোগ করছে, আমরা যে জিনিসপত্র ভোগ করছি, যে জিনিসটা চাহিদা, মার্কেটে যে জিনিসের চাহিদা আসছে, সেই জিনিসটাই কিন্তু যোগান দেওয়া হচ্ছে। এখন ধরো তোমাদের যে ক্লাসটা ডিমান্ড থাকবে, আমরা সেই ক্লাসটাই তো তোমাদেরকে দেবো, যে চাহিদাটা আছে সেই যোগানটাই তো দেওয়া হচ্ছে। তো ওই যে মূল্যটা বা চাহিদা যোগান বা যে ভোগের তত্ত্বটা আছে, এই সবকিছু নিয়ে কিন্তু ব্যাখ্যা করেছে কি মার্শাল একটা গ্রন্থের মধ্যে। সেই গ্রন্থটার নাম হলো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ওকে, আর এই মার্শালকে কি বলা হয়? নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর প্রতিষ্ঠাতাও বলা হয়। যদি বলা হয়, যে বলেছিলাম না, প্রাচীন যুগ হলে কৌটিল্য, তারপর ক্লাসিক্যাল ইকোনমিক হলে সেটা অ্যাডাম স্মিথ, আর নিউ ক্লাসিক্যাল হলে তখন হয়ে যাবে যে মার্শাল। তো নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর প্রতিষ্ঠাতা কে? মার্শাল। আর মার্শালকে অন্য আরেকটা জিনিস ইনফরমেশন বলেছিলাম, সেটা কি, আধুনিক যুগের অর্থনীতির জনককে কিন্তু বলা হয় আলফ্রেড মার্শালকে। ক্লিয়ার? এটা গেল আমাদের ফার্স্ট অপশনের এক্সপ্লেনেশন। নেক্সট রয়েছে রবিন্স থেকে। আর এখানে কি রয়েছে দেখো, যে লাইনেল রবিন্স। তো রবিন্সের পুরো নাম হলো লাইনেল
ফাইনাল। ওকে, রবিন্স অর্থনীতিকে সংজ্ঞায়িত করেন দুর্লভ সম্পদের বিকল্প ব্যবহার। তিনি অর্থনীতিকে কিভাবে ডেফিনিশনটা দিয়েছে, যে দুর্লভ সম্পদ রয়েছে, যে সম্পদ তো একটা সীমিত আছে, লিমিটেশন আছে, তো সম্পদ লিমিটেশন আছে আর মানুষের চাহিদা বেশি, মানুষের অভাব বেশি। এখন সে অভাব পূরণ করার জন্য, অভাব তো কখনো পূরণ হবে না, তাও তো চেষ্টা তো সবাই করবে, তো সেটা পূরণ করার জন্য সেই সম্পদটা কাফি না, সেই জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে লাগে, যেটার জন্য মানে কোনটা বেশি প্রায়োরিটি সেটা বেসিক্যালি চুজ করতে লাগে। ওই যে ধারণাটা, ওই ধারণা নিয়ে ডেফিনেশনটা দিয়েছে কি, রবিনসে দিয়েছে, ওইটাই দুর্লভ সম্পদের বিকল্প ব্যবহার। এর দৃষ্টিকোণ থেকে তার সংজ্ঞা আধুনিক অর্থনীতির ভিত্তি গঠন করে, যে আধুনিক অর্থনীতির ভিত্তি গঠন করে, মানে রবিন্স যে সংজ্ঞাটা দিয়েছে এটা কিন্তু আধুনিক অর্থনীতি ভিত্তিটা কিন্তু এটা গঠন করেছে। তো প্রাচীন হলে কৌটিল্য, ক্লাসিক্যাল হলে অ্যাডাম স্মিথ, নিউ ক্লাসিক্যাল হলে মার্শাল, আর যদি আধুনিক যুগের হয় তখন হয়ে যাবে রবিন্স। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর অপশনটা দেখলাম আমরা। এখন 3 নম্বর অপশনটা কি রয়েছে দেখো, যেটা আমাদের এই কোশ্চেনের আনসারই ছিল। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক নামে পরিচিত। ওই যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তার গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, তার একটা খুব ফেমাস গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন। ওই যে সম্পদের কথা বলা হয়েছে, যেটা এই যে 1776 ইয়ারটা মনে রাখবে। তিনি মুক্ত বাজার ও অদৃশ্য হাতে ধারণা দেয়, মানে তিনি মুক্ত বাজার, যে ফ্রি মার্কেট, সেটা ধারণা কিন্তু তিনি দিয়েছেন, অ্যাডাম স্মিথ দিয়েছেন। তো অ্যাডাম স্মিথ মেন জিনিস বিষয় মনে রাখতে লাগবে, অর্থনীতির জনক, তারপরে তার গ্রন্থটা, ইয়ারটা, সেটা কিন্তু মনে রাখবে। আর ওই যে সম্পদের বিজ্ঞান কে দিয়েছে, অ্যাডাম স্মিথ। নেক্সট হলো যে কৌটিল্য, প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ। এই প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, অর্থশাস্ত্র, ওই যে অর্থশাস্ত্র তিনি লিখেছেন, অর্থশাস্ত্রের রচয়িতা। তো অর্থশাস্ত্র রচয়িতা কে করেন, কৌটিল্য, ওই হিস্ট্রিতে আছে এটা, যেখানে রাষ্ট্রনীতি অর্থ ব্যবস্থা আলোচনা হয়েছে। মানে এই অর্থশাস্ত্রের মধ্যে যে রাষ্ট্রনীতিটা বা যে অর্থ ব্যবস্থাটা কোন সিস্টেমে থাকবে, কিরকম থাকবে, সেই জিনিসগুলি নিয়ে এক্সপ্লেন করা হয়েছে সেই অর্থশাস্ত্রের মধ্যে, যেটা লিখেছে কৌটিল্য। ক্লিয়ার? তো এটাই 4টা অপশন নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে 4 নম্বরে, অ্যাডাম স্মিথের গ্রন্থের নাম কি? কি রয়েছে, ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি, নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, ওয়েলথ অফ নেশন, অর্থশাস্ত্র। যদি আমরা এই 4টা অপশনই চলো আমরা দেখি। ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলে বিভিন্ন কর্মসংস্থান হবে, বিভিন্ন যদি এখন কর্মসংস্থান হলো তাহলে মানুষের কিছু যে তার যে এমপ্লয়মেন্ট বাড়বে, চাহিদা পূরণ হবে, অভাব মোচন হবে, বেসিক্যালি মানুষের ভালো হবে, কল্যাণ হবে। আর কল্যাণের বিজ্ঞান হলে কি ছিল, আমরা ওইটার সাথে রিলেট করতে পারি, সেটা কে দিয়েছিল, সেটা দিয়েছিল মার্শাল। তো এটা তো ছিল ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি, এটা হলো মার্শালের সাথে রিলেটেড, মার্শাল, অ্যালফ্রেড মার্শাল। কিন্তু এখানে অ্যাডাম স্মিথ বলেছে, তো অ্যাডাম স্মিথের গ্রন্থ এটা না, এটা মার্শালের গ্রন্থ, তো তার মানে অপশন এ হবে না। নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, ওই যে এখানের মধ্যে যে বিকল্প ব্যবস্থাপনা নিয়ে যে সম্পদ লিমিটেড রয়েছে, ওইটা নিয়ে, ওইটা রিলেটেড রয়েছে, তো ওইটা রিলেটেড কে ছিল, ওইটা রিলেটেড ছিল রবিন্স। তো এটা রিলেটেড হলো রবিন্স। ওকে, রবিন্স, তো এটাও হবে না। ওয়েলথ অফ নেশন, এখানে এসেছে সম্পদের ব্যাপার, সম্পদ নিয়ে কে বলেছেন, অ্যাডাম স্মিথ, তাহলে এটা হয়ে যাবে কি, অ্যাডাম স্মিথ। ওকে, অ্যাডাম স্মিথ। আর অর্থশাস্ত্র কি, অর্থশাস্ত্র হলো কৌটিল্য। ওকে, কৌটিল্য। তার মানে এখানে বলেছে অ্যাডাম স্মিথের গ্রন্থ কোনটা, তো এটা হবে ওয়েলথ অফ নেশন। দেখো এমসিকিউ একটা, কিন্তু একটা জিনিস জানলাম না, 4টা অপশন থেকে 4টা আলাদা আলাদা আমরা জেনে নিলাম, মানে এখানে আমরা 4টা ইনফরমেশন কিন্তু আমরা জেনে নিয়েছি, বিভিন্ন ভাবে আসতে পারে। ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি গ্রন্থটি কে লিখেছেন, মার্শাল, বা মার্শালের নিচে কোনটি, মার্শালের গ্রন্থ, এইভাবেও আসতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। বুঝা গেল? নেক্সট, এখানে দেখো এক্সপ্লেনেশনও কিন্তু রয়েছে। প্রথমত ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি, এটি অ্যালফ্রেড মার্শাল ও মেরি পালি মার্শালের যৌথ রচনা। মানে এই যে ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি মার্শালের সাথে রিলেটেড, কিন্তু মার্শাল এটি একা রচনা করেনি, তার সাথে আরেকজন ছিল, তিনি হলেন মেরি পালি মার্শাল। দুজন মিলেই কিন্তু এটা যৌথভাবে তারা এটা রচনা করেছেন, কোনটা, ইকোনমিক্স অফ ইন্ডাস্ট্রি। তারপর কি রয়েছে, তারপর রয়েছে
যেখানে শিল্প অর্থনীতি উৎপাদন ও শ্রম বন্টনের বিষয়ে আলোচনা করা হয়েছে। যে বিষয়গুলি নিয়ে এই গ্রন্থটাতে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই গ্রন্থটি এই যে লাইনেল রবিনসের লেখা। এই গ্রন্থটি কার লেখা? লাইনেল রবিনসের লেখা, যেখানে তিনি অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন। মানে এই গ্রন্থের মধ্যে তিনি অর্থনীতি জিনিসটা কি সেটা সংজ্ঞায়িত করেছে, তার ডেফিনিশন দিয়েছে মানবের আচরণের একটি অধ্যয়ন হিসাবে। মানে মানুষের আচরণের যে একটি অধ্যয়ন সেই হিসাবে কিন্তু অর্থনীতিটাকে সংজ্ঞায়িত করেছে, যা সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। যে জিনিসটা মানে যে সীমিত সম্পদ রয়েছে, লিমিটেড কিছু সম্পদ রয়েছে, সেটাকে তার বিকল্প কি রয়েছে সেই যে ব্যবস্থাপনাটা, সেই জিনিসটা নিয়ে কিন্তু তিনি ধারণা দিয়েছে এই গ্রন্থের মধ্যে। গ্রন্থটার নাম কি? নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই নামগুলি মনে রাখতে লাগবে, কে দিয়েছে এবং এই জিনিসটার মধ্যে কোন জিনিসগুলি এক্সপ্লেন করা হয়েছে সেই ধারণাটা কিন্তু আমাদের জানতে লাগবে। বোঝা গেল? দেখো, একটার মাধ্যমে আমরা অনেক কিছু জেনে নিলাম। তারপর অপশন সি এর এক্সপ্লেনেশন, ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ। এটা অ্যাডাম স্মিথের লেখা। অ্যাডাম স্মিথের বিখ্যাত একটি গ্রন্থ, যেটা কবে লেখা হয়েছে? 1776 কিন্তু এই গ্রন্থটা লেখা হয়েছে। আর এই গ্রন্থের মধ্যে তিনি কি লিখেছেন? তিনি মুক্ত বাজার নিয়ে লিখেছেন, ফ্রি মার্কেট, শ্রম বিভাগ বা অদৃশ্য হাতে তথ্য, এগুলি নিয়ে কিন্তু তিনি লিখেছেন। তারপর অর্থশাস্ত্র, কৌটিল্যের প্রাচীন ভারতীয় গ্রন্থ। এটি কৌটিল্যের প্রাচীন ভারতের একটি গ্রন্থ, যেখানে অর্থনীতি, রাজনীতি, প্রশাসন, কূটনীতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। মানে এই বিষয়গুলি নিয়ে একদম ডিটেইলসে বিশদভাবে আলোচনা করা হয়েছে এই অর্থশাস্ত্রের মধ্যে, যেটা লিখেছে কৌটিল্য প্রাচীন যুগে। ক্লিয়ার? তো এই চারটে আমরা দেখলাম। এই যে চারজনের যে গ্রন্থগুলোর নাম বলি আমরা দেখলাম, সেই যে গ্রন্থগুলি রয়েছে, সেই গ্রন্থগুলি কি ধারণা রয়েছে, সেই গ্রন্থগুলির মধ্যে কি লেখা হয়েছে বা মেইন কনসেপ্টটা কি, সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। তো আমরা কিন্তু চারজনের নাম, চারটা গ্রন্থ, পাশাপাশি তার কনসেপ্ট কি রয়েছে, তার মানে আমরা এখান থেকে যদি এমসিকিউ হিসেবে, কোশ্চেন আনসার হিসেবে দেখি, আমরা প্রায় 13টা কিন্তু আমরা দেখে নিয়েছি। তার জন্য বলি এক্সপ্লেনেশন খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশন জানলেই দেখবে একটার মাধ্যমে আমরা অনেক কিছু আরো জানতে পারছি। ওকে, যাই হোক, নেক্সট রয়েছে 5 নাম্বার, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলে সংজ্ঞায়িত করেছেন। তো এখানে রয়েছে কল্যাণের বিজ্ঞান। কল্যাণের বিজ্ঞান কে দিয়েছিল? কল্যাণের বিজ্ঞান মার্শাল। কল্যাণের বিজ্ঞান হলো মার্শাল। তারপর সম্পদের বিজ্ঞান অ্যাডাম স্মিথ, এটা দিয়েছে স্মিথ। তারপরে অভাবের বিজ্ঞান, ওই যে অভাব রয়েছে, সম্পদ লিমিটেড রয়েছে, যে বিকল্প যে ব্যবস্থা রয়েছে সেটা দিয়েছে, সেটাকে রবিনস বলেছে। তো অভাবের বিজ্ঞান সেটা হবে রবিনস। ওকে, রবিনস। আর রাষ্ট্রবিজ্ঞানের শাখায় বেসিক্যালি অর্থনীতি যেটা রয়েছে, ইকোনমিক্স যে সাবজেক্টটা রয়েছে, এটা কিন্তু বলতে পারো রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ আর কি, সেটা বলেছে। কিন্তু এটা এই কোশ্চেনের সাথে কোনো রিলেটেড না, তার মানে অপশন ডি তো হবে না। তো আনসার কোনটা হবে? দেখি তো, বুঝতে পারছো, অ্যাডাম স্মিথ তো সম্পদের কথাই বলেছে, তো সম্পদের বিজ্ঞান। যদি বলো তো যে মার্শালের মতে অর্থনীতি কি সংজ্ঞায়িত করেছেন? কল্যাণী বিজ্ঞান। রবিনসের মতে অভাবের বিজ্ঞান। ক্লিয়ার? নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, আলাদাভাবে এক্সপ্লেন করা কিছু নেই। কল্যাণের বিজ্ঞান সেটা কে দিয়েছে? কল্যাণের বিজ্ঞান অ্যালফ্রেড মার্শাল দিয়েছেন। ওই যে সমাজের কল্যাণ, মানুষের বস্তুগত কল্যাণের সঙ্গে সম্পর্কিত, মানুষের সুখ সমৃদ্ধি বাড়ানোর উপায় অনুসন্ধান। মানে এখানে অ্যালফ্রেড মার্শাল যে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন, তার ওই যে তার যে গ্রন্থ রয়েছে সেখানে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য যে কিছু বস্তু রয়েছে। আর মার্শাল কিন্তু আবার কি কিছু বস্তুর উপরে, মানে যে মেটেরিয়ালিস্টিক যে জিনিস রয়েছে সেগুলিকে তিনি সম্পদ বলেছেন। আর সেই সম্পদগুলি মানুষের যে কল্যাণের জন্য, সেগুলিকে অর্থনীতি তিনি বলেছেন। কিন্তু তার এই সংজ্ঞাটা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে। কারণ বাকিরার মতে শুধু যে মেটেরিয়ালিস্টিক জিনিসে যে সম্পদ হয় এরকমটা কিন্তু নয়, বা অর্থনীতি হয় এরকম কিন্তু নয়। যে এখন ধরো জাস্ট একটা এক্সাম্পল, এই বোর্ডটা আনা হয়েছে, এটা আমাদের ক্লাস করানো হচ্ছে, তো এটা একটা মূল্য রয়েছে, তো এটা একটা সম্পদ, ফাইন। তো এটার মাধ্যমে অর্থনীতি হয়েছে, তো ফাইন। তো এটা কিন্তু এখন তো তোমাদেরকে যে পড়াচ্ছি বা ডক্টরের যে ডিউটিটা করছে, সেটাও তো অর্থনীতির সাথে রিলেটেড, কিন্তু সেই জিনিসটা কি কোনো বস্তু না, কিন্তু ডক্টর ডিউটি করছে, টিচার পড়াচ্ছে, পুলিশের ডিউটি করছে, বা এই জিনিসগুলি কি মেটেরিয়ালিস্টিক কিন্তু না। তো এই মেটেরিয়ালিস্টিক হলেই যেটা যে সম্পদ হচ্ছে বা এটা অর্থনীতির বিষয় এরকম না, মেটেরিয়ালিস্টিকের বাইরেও কিন্তু রয়েছে। এই জন্য ওই জিনিসটা নিয়ে সমালোচনা আছে। আর আরেকটা জিনিস নিয়েও কিন্তু সমালোচনা আছে। তিনি বলেছেন কল্যাণের জন্য হলে, মানে ভালোর জন্য হলে সেই জিনিসটা
অর্থনীতির বিষয়। এখন ধরো এখন এই যে বোর্ডটা এই যে বোর্ডটা করা হয়েছে, একটা জিনিস আনা হয়েছে, ধরো এই মার্কারটা আনা হয়েছে, এটা দিয়ে ক্লাস করাচ্ছি, তাতে তোমাদের কল্যাণ হচ্ছে, ফাইন, এটা এটা তো হচ্ছে। কিন্তু এখন দেখা গেল কেউ অ্যালকোহল কনজিউম করলো, কেউ স্মোকিং করলো, ওইগুলি কি কারো ভালো হচ্ছে? কারো ভালো হচ্ছে না, এগুলি কল্যাণের জন্য হচ্ছে না, কিন্তু ওইগুলি থেকেও তো অর্থনীতি বেসিক্যালি মানুষের ইনকাম হচ্ছে, মানুষের ইনকাম ইনকাম তো হচ্ছে। কেউ খরচা করছে, কেউ খরচা করে জিনিসগুলো কিনছে, কেউ এগুলা বিক্রি করছে, তো অর্থনীতির বিষয় তো আসছে, কিন্তু সেটা কল্যাণের জন্য তো হচ্ছে না। তো তার জন্য তার ক্রিটিসিজম রয়েছে, তিনি শুধু কল্যাণের জন্য অর্থনীতি এইটার মধ্যে ফোকাস করেছে, বাট ক্রিটিসিজম রয়েছে যে শুধু কল্যাণের জন্য হলেই যে অর্থনীতি এরকম না, যে কল্যাণ হলে তো হয়, বাট তার বাইরেও আরো কিছু আছে, যে এখন যেরকম কেউ অ্যালকোহল কনজিউম করলে অর্থনীতি হচ্ছে, কিন্তু সেটা তো কল্যাণ আর হচ্ছে না, তো ওইটাও তো অর্থনীতি হচ্ছে। তো ওই জিনিসটা নিয়ে একটু ক্রিটিসিজম রয়েছে, মার্শালের এই জিনিসটা নিয়ে একটু ক্রিটিসিজম রয়েছে। যাই হোক, এখানে মানুষের বস্তুগত কল্যাণের সঙ্গে সম্পর্কিত অ্যাডাম স্মিথের মতে, কারণ অ্যাডাম স্মিথ বলেছে মানুষের শুধু মেটেরিয়ালিস্টিকের দিকে আর কল্যাণের জন্য সম্পর্কিত এই জিনিসটার মধ্যে ফোকাস করেছে, তার জন্য এটা ক্রিটিসিজমও আছে। ওই জিনিসটা আরো ডিটেলসে জানতে পারবে তোমরা যদি ক্লাসটা দেখো। প্রশান্ত স্যার তোমাদেরকে ক্লাসটা খুব ডিটেলসে বুঝিয়েছে, সেটা দেখলে তোমরা ইজিলি বুঝে যাবে। আচ্ছা, নেক্সট, সম্পদের বিজ্ঞান। সম্পদের বিজ্ঞান তো অ্যাডাম স্মিথ বলেছে যে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের উৎপাদন, বন্টন ও ব্যবহার বিষয়ক বিজ্ঞান হিসাবে দেখেছেন। তার মতে অর্থনীতির মূল লক্ষ্য হলো জাতির সম্পদ, মানে বেসিক্যালি সম্পদ নিয়ে বলেছেন অ্যাডাম স্মিথ। তিনি যে মানুষের যে মূল লক্ষ্যই হলো, অর্থনীতির মূল লক্ষ্য হলো জাতীয় যে সম্পদ রয়েছে, তিনি সেটাকে অর্থনীতি কিন্তু বলেছে, বাট তার এটা নিয়েও সমালোচনা আছে, কারণ তিনি সম্পদটাকে প্রপার ভাবে ডিফাইন করতে পারেনি, সেটা নিয়েও ক্রিটিসিজম কিন্তু আছে। ওকে, নেক্সট নেক্সট রয়েছে অভাবের বিজ্ঞান। অভাবের বিজ্ঞান এটা কে বলেছেন? এই যে লায়নেল রবিন্স বলেছে, ধারণাটা দিয়েছেন। তিনি বলেন অর্থনীতি হলো সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের বিজ্ঞান। ওই যে সীমিত সম্পদ আছে, তার বিকল্প ব্যবহার করতে লাগবে, সেটার বিজ্ঞান, সেটা রবিন্সে বলেছে। আর রাষ্ট্রবিজ্ঞানের শাখা, মানে প্রাচীন গ্রিক চিন্তাবিদ প্লেটো, এরিস্টটল অর্থনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে দেখতেন, কারণ তখন অর্থনীতি রাষ্ট্রের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত ছিল। বেসিক্যালি প্রাচীন যুগে যখন এরিস্টটল, প্লেটো মানে তারা ছিল, তখন কিন্তু কি তখন কিন্তু পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আলাদাভাবে কিছু ছিল, পলিটিক্যাল সায়েন্সে ছিল। তো পলিটিক্যাল সায়েন্স থেকে একটা ব্রাঞ্চ বার করা আছে, সেটাকে এখন আমরা বর্তমানে ইকোনমিক্স হিসেবে আমরা চিনে থাকি, ইকোনমিক্স হিসেবে পড়ে থাকি, ওইটাই বলা হয়েছে, এটাই রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। ক্লিয়ার? তো এই চারটা অপশনে কিন্তু আমরা এক্সপ্রেশন দেখে দিলাম, এই যে চারটা: কল্যাণের বিজ্ঞান, সম্পদের বিজ্ঞান, অভাবের বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞানের শাখা। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে 6 নম্বরে, অ্যালফ্রেড মার্শাল অর্থনীতিকে কি হিসাবে বর্ণনা করেছেন? অ্যালফ্রেড মার্শাল অর্থনীতিকে কি বলেছেন? সম্পদের বিজ্ঞান ছিল, কে ছিল? অ্যাডাম স্মিথ। কল্যাণের বিজ্ঞান কে ছিল? কল্যাণের বিজ্ঞান হলো মার্শাল, অ্যালফ্রেড মার্শাল। আর যে অপ্রাচুর্যের বিজ্ঞান, অপ্রাচুর্য মানে ওই যে অভাবের যেটা রয়েছে বিকল্প ব্যবস্থাপনা, সেটা কি? সেটা হলো লায়নেল রবিন্স। আর রাজস্ব নীতি মানে ফিসকাল পলিসি, যেটা এখানে অ্যালফ্রেড মার্শাল, এখানে এটা কিছু বলিনি, তো এটা তো হবে না। তো এদের কোনটা হবে? অ্যালফ্রেড মার্শাল কোনটা? কল্যাণের বিজ্ঞান, অপশন নাম্বার বি, কল্যাণের বিজ্ঞান। এখন এটা কি অফকোর্স এক্সপ্লেন করার দরকার নেই, আগের স্লাইডের মধ্যে এক্সপ্লেন আমি করেছি অলরেডি। ওকে, চারটা অপশনে এক্সপ্লেন করেছি, তো এখানে দেওয়া আছে, আবারও সেম জিনিস রিপিট করার দরকার নেই। সম্পদের বিজ্ঞান অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান অ্যালফ্রেড মার্শাল, তারপর অপ্রাচুর্যের বিজ্ঞান সেটা হলো রবিন্স, আর রাজস্ব নীতি হলো ফিসকাল পলিসি। আর কি ফিসকাল পলিসি? মানে যেখানে অর্থনীতিরই এটা একটা ব্রাঞ্চ বলতে পারো, এটা আমাদের যে আয় নিয়ে আসবে, মানে কি ইনকাম হচ্ছে, ব্যয় কি, খরচা হচ্ছে, বা ট্যাক্স কি দিতে লাগে, ট্যাক্স বিষয়, এই বিষয়গুলি ফিসকাল পলিসিতে আছে। এটা ইকোনমিক্সের একটা ছোট্ট একটা পার্ট, যেটা আমাদের এখানে সিলেবাসের মধ্যে নেই। আচ্ছা, নেক্সট হলো 7 নাম্বার, এল রবিন্স অর্থনীতিকে কি হিসাবে সংজ্ঞায়িত করেছেন? বারবারই বলছি, সম্পদের বিজ্ঞান অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান হলো অ্যালফ্রেড মার্শাল, তারপর অপ্রাচুর্যের বিজ্ঞান হলো কি, যে রবিন্স। আর রাষ্ট্রবিজ্ঞান তো একটা সাবজেক্টই, তো আনসার কি হবে? এই যে অপশন সি, অপ্রাচুর্যের বিজ্ঞান, রবিন্সের। ক্লিয়ার? নেক্সট এক্সপ্লেনেশন আর কি এক্সপ্লেন করা আছে, অলরেডি তো অনেকবার এক্সপ্লেন করাই হয়েছে। আর নেক্সট হলো 8 নম্বর, কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি? কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ কি ছিল? অর্থশাস্ত্র। কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম অর্থশাস্ত্র, যেটা প্রাচীন যুগে লেখা হয়েছিল, যেখান থেকে বিভিন্ন যে কূটনীতি, বিভিন্ন রাজনীতি, সমাজনীতি বা অর্থনীতি, অনেক বিষয়ে আমরা বিশদভাবে ডিটেলস এখান থেকে আমরা জেনে থাকি। যেটা লিখেছিল কি? কৌটিল্য অর্থশাস্ত্র লিখেছিল। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
তারপরে এখানে এক্সপ্রেশন দিয়ে দিয়েছি, কেন দিয়েছি আমি বলছি। দেখো, প্রথমত অর্থশাস্ত্র, কৌটিল্য বা চাণক্যের লেখা। কৌটিল্য আরেকটা নাম চাণক্য হিসেবে আমরা চিনে থাকি, হিস্ট্রিতে তো পড়েছো। যা প্রাচীন ভারতীয় অর্থনীতি, রাজনীতি, প্রশাসন ও কৌশল নিয়ে লেখা হয়েছে। এখানে রাজ্য কিভাবে পরিচালনা করতে লাগে, বা যে কর ব্যবস্থা, ট্যাক্স ব্যবস্থা কিরকম হবে, কি রীতিনীতি থাকবে, যুদ্ধের কৌশল কিরকম থাকবে, অর্থনীতি কি নীতিগুলা থাকবে, কি প্রিন্সিপাল গুলা থাকবে, সেগুলি বিশদভাবে মানে সেগুলি ডিটেলসে আলোচনা করা হয়েছে এই অর্থশাস্ত্রের মধ্যে। তারপর আসবে পলিটিক্স। এরিস্টটলের লেখা পলিটিক্স, এটি একটি গ্রন্থ। পলিটিক্স কিন্তু এখানে সাবজেক্ট বলিনি, এখানে গ্রন্থ বলা হয়েছে, একটা গ্রন্থ যেটা লিখেছে এরিস্টটল, যা মূলত রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে লেখা। অর্থনীতি নয়, রাজ্য ও নাগরিক সম্পর্কে দর্শনকে প্রধান বিষয় করেছে। বেসিক্যালি যে পলিটিক্স আছে, এটা হল পলিটিক্সের একটা গ্রন্থ যেটা এরিস্টটল লিখেছে। আর এখানে রাষ্ট্র কিভাবে চালাতে লাগে, রাষ্ট্র কিভাবে নির্ধারণ করতে লাগে, কি মৌলিক অধিকার থাকবে, কি সেই অধিকার থাকবে, মানে পলিটিক্যাল সায়েন্সের বিষয় আসবে এটার মধ্যে। আর যেটা কিনা এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ইকোনমিক্স এর এখানে নেই, বাট পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের মধ্যে কিন্তু এই পার্টটা আছে। ওকে, তো এখানে কোশ্চেন অ্যাকর্ডিং এটা তো আনসার হবে না। আর রিপাবলিক কি, রিপাবলিকও একটা গ্রন্থ। এটা রিপাবলিক গ্রন্থ কে লিখেছে, এই যে প্লেটো লিখেছে, যেখানে রাষ্ট্র ও ন্যায় বিচারে দর্শন নিয়ে আলোচনা আছে। অর্থনীতি, এটা অর্থনীতি কোনো বিষয় নয়, তো এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট দুইটাই। এরিস্টটল লিখেছেন পলিটিক্স গ্রন্থ, আর রিপাবলিক গ্রন্থ লিখেছেন প্লেটো, যেটা তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পার্ট, সেখানে সিলেবাসে আছে আর ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আর ওয়েলথ অফ নেশন তো অ্যাডাম স্মিথের লেখা, ওই যে সম্পদ নিয়ে লেখা হয়েছে সেটাই। নেক্সট রয়েছে 9 নম্বরে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থের লেখক কে। একটু আগে বলেছিলাম এই যে গ্রন্থটা, এটা কে লিখেছেন, রবিন্স। তো আনসার ইজ অপশন নাম্বার এ, রবিন্স। ক্লিয়ার? নেক্সট এখানে এক্সপ্লেনেশন রয়েছে, দেখো রবিন্সের লেখা এই গ্রন্থে মানে যে এখন নামটা দেখলাম, অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছে অপ্রাচুর্যের বিজ্ঞান। মানে এই গ্রন্থের মধ্যে রবিন্সের অর্থনীতির ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা দিয়েছে কি, অপ্রাচুর্যের যে বিজ্ঞান হিসাবে। মানে তিনি এটার মধ্যে কি করেছেন, যে ওই সম্পদ সীমিত আছে, সেই সম্পদ যে সীমিত আছে, লিমিটেড আছে, মানুষের অভাবও অনেক বেশি, সেই অভাব পূরণ করার জন্য সেই সম্পদটা সাফিসিয়েন্ট না, সেটার জন্য বিকল্প ব্যবস্থা বার করতে লাগবে। সেই ধারণাটাই কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে, রবিন্স এই গ্রন্থের মধ্যে করেছেন। তিনি দেখিয়েছেন অর্থনীতি হলো সীমিত সম্পদ ব্যবহার করে মানুষের চাহিদা পূরণের বিজ্ঞান। আধুনিক অর্থনীতির সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি এই গ্রন্থে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। মানে আধুনিক যুগের অর্থনীতি কি সংজ্ঞা হবে, বা আধুনিক যুগের অর্থনীতির যে কনসেপ্টটা, সেটা কিন্তু তিনি আলোচনা করেছেন। নেক্সট হলো মার্শাল। আলফ্রেড মার্শালকে কি কল্যাণের বিজ্ঞান বলেছেন। তার গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ ইকোনমিক একটা গ্রন্থ রয়েছে, সেটা লিখেছেন কে, মার্শাল। আগে কিন্তু আরেকটা দেখেছিলাম আমরা, এখন একটা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স লিখেছেন কি গ্রন্থটা, মার্শাল। আধুনিক মাইক্রো ইকোনমিক্সের ভিত্তি তৈরি করেন, মানে আধুনিক যুগে যে মাইক্রো ইকোনমিক্স রয়েছে সেটা কিন্তু ভিত্তি তৈরি করেন মার্শাল, যেটা তিনি একটা গ্রন্থ লিখেছে। সেটা কি, সেটা হলো এই যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। ক্লিয়ার? তো এখানে আমরা মার্শালের অন্য আরেকটি গ্রন্থ দেখে নিয়েছি, একটু আগেও কিন্তু একটা গ্রন্থ দেখেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা আগে না গিয়ে এখনই মনে করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে সেই গ্রন্থটার নাম কি ছিল। ওকে, নেক্সট রয়েছে অপশন সি, অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন, ওই যে সম্পদের ব্যাপারে, ওয়েলথ অফ নেশন যে গ্রন্থটা রয়েছে তার লেখক হলো অ্যাডাম স্মিথ। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করেন, এই যে সম্পদ নিয়ে যেটা আগে এক্সপ্লেন করেছি। আর রিকার্ডো হলো একজন অর্থনীতিবিদ। আর ডেভিড রিকার্ডো মূলত যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ও শ্রম মূল্যের তথ্যের জন্য পরিচিত। তিনিও বেসিক্যালি একজন অর্থনীতিবিদই, যেটা লাইক নটস ইম্পর্টেন্ট, বাট আমাদের জেনে রাখতে লাগবে, কারণ আসতেও পারে পরীক্ষাতে। কারণ একটা জিনিস আছে না, অনেকে তোমরা বলো কোনটা ইম্পর্টেন্ট, কমন পড়বে কিনা। কমন আর ইম্পর্টেন্ট বলতে কিছু হয় না, পুরো সিলেবাসে ইম্পর্টেন্ট, তার জন্য সবটাই ডিটেলসে আমরা রেখেছি। নেক্সট রয়েছে 10 নাম্বার, মার্শালের মতে অর্থনীতির মূলত কি আলোচনা করে। যে মার্শালের মতে অর্থনীতি মূলত কোন জিনিসটা আলোচনা করে, সম্পদের উৎপাদন না, সম্পদের উৎপাদনটা কিন্তু হবে না, আর রাষ্ট্রীয় নীতিও হবে না, মূল্য নির্ধারণ হবে না, হবে মানুষের দৈনন্দিন কার্যাবলী। মানে মার্শালের মতে অর্থনীতি কি ছিল, মার্শালের মতে অর্থনীতিটা যেরকম অ্যাডাম স্মিথের মতে সম্পদ নিয়ে, তারপর যেরকম রবিনসনটা কি ছিল, যে
যে বিকল্প ব্যবস্থাগুলি, আর যে মার্শাল রয়েছে, মার্শালের মতে যে ইকোনমিক্স রয়েছে সেটা কি মানুষের কল্যাণের জন্য। এখন মানুষের কল্যাণের জন্য যে বস্তুগত রয়েছে, মানে আমরা ডেইলি বেসে যে কাজগুলি করি, ডেইলি বেসে যে জিনিসগুলো দরকার, এখন ধরো সকালে আমরা ঘুম থেকে উঠি, আমরা কি আমরা টুথপেস্ট ব্রাশ এগুলি আমাদের ইউজ হয়, আমরা ব্রাশ করি, তো সেটা যে করি সেটা কি, সেটা একটা মেটেরিয়ালিস্টিক জিনিস, সেটাই সেই বস্তুটা আছে, সেই বস্তুটাই কিন্তু আমাদের আমরা কিনছি, তো আমরা কিন্তু পেমেন্ট করছি, যারা বিক্রি করছে তারা কিন্তু সেই ইনকামটা হচ্ছে। তো ওইটা কি, ওই যে বস্তুগত মানুষের কল্যাণের জন্য যে বস্তুগত যে সম্পদটা আছে সেটা নিয়ে কিন্তু বলেছেন কি মার্শাল বলেছে। আর এটা কিন্তু মানুষের দৈনন্দিন কাজে কিন্তু এগুলি আসছে, সেই জন্যই আনসারটা হবে মানুষের দৈনন্দিন কার্যাবলী। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে। আলফ্রেড মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে দেখেছেন। ওই যে কল্যাণের বিজ্ঞান আগেই বলেছি। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবন চাহিদা সেগুলি পূরণের উপায় নিয়ে আলোচনা করে। মানে অর্থনীতি, মানে মার্শালের মতে অর্থনীতি মূলত মানুষের দৈনন্দিন মানে ডেইলি লাইফের মধ্যে কি জিনিস দরকার, কি চাহিদা রয়েছে, কি নিড রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করাই হলো অর্থনীতি, বা সেই জিনিসগুলি নিয়ে যে ব্যবস্থাগুলি ইউজ করা হয় সেগুলি হলো অর্থনীতি অ্যাকর্ডিং টু মার্শাল। এটি শুধুমাত্র সম্পদ বা উৎপাদন নয়, যে এটা শুধুমাত্র যে একটা সম্পদ বা কোনো কিছু উৎপাদন করা সেরকমটা নয়, বরং মানুষের জীবন মানুষ সুবিধার উপর গুরুত্ব দেয়। মানে এই জিনিসটাই কল্যাণের বিজ্ঞান, মানে শুধু যে কোনো একটা সম্পদ বা কোনো যে একটা বস্তু এরকমটা কিন্তু না, মানুষের জীবনটা লাইফস্টাইলটা আরো কিভাবে বেটার করা যায় সেটার জন্য কিন্তু এই জিনিসটা ইউজ করা হচ্ছে, ওইটাই তার জন্য বলা হয়েছে কল্যাণের বিজ্ঞান। যার মধ্যে আরো অনেক কিছু আসে, অনেক কিছু আমাদের এক্সপ্লেন করতে লাগে, অনেক কিছু আমাদের জানতে লাগে, যেহেতু প্র্যাকটিস ক্লাস এখানে আমি তোমাদের একটু শর্টই বলছি, আর বাকি ডিটেলস এর জন্য সেটার জন্য তো কনসেপ্ট ক্লাসই করতে লাগবে, কারণ সব এমসিকিউ ক্লাসের মাধ্যমে তো আমরা আর জানতে পারবো না। তবে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম তো তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানুষের দৈনন্দিন ব্যবহারের সাথে সম্পর্কিত। অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানুষের ডেইলি লাইফে কি ব্যবহার হচ্ছে সেটার সাথে কিন্তু রিলেটেড। তারপর রয়েছে 11 নাম্বার, অ্যাডাম স্মিথ কোন যুগের অর্থনীতিবিদ? প্রাচীন, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল নাকি আধুনিক? প্রাচীন যুগে কে ছিল? কৌটিল্য। প্রাচীন যুগে ছিল কৌটিল্য। ওকে, তারপর ক্লাসিক্যাল ছিল কি? অ্যাডাম স্মিথ। নিউ ক্লাসিক্যালে হলো মার্শাল। তারপর আধুনিকে হলো রবিন্স। তো এখানে কোশ্চেন কি অ্যাডাম স্মিথ কোন যুগে ছিল? তাহলে অ্যাডাম স্মিথ হলো ক্লাসিক্যাল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এখন দেখো একটা এমসিকিউর মাধ্যমে অনেকগুলো আমরা জেনে নিলাম। তো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, অলরেডি এটা আগে বলেছি, তার জন্য এখানে আমি আর এক্সপ্লেন করছি না। প্রাচীন হলে সেটা কি হবে? ওই যে কৌটিল্য হবে, অর্থশাস্ত্র লিখেছিল বিভিন্ন জিনিস। ক্লাসিক্যাল হলে অ্যাডাম স্মিথ, যেটা সম্পদ নিয়ে ওয়েলথ অফ নেশন রয়েছে, যেটা 1776 খ্রিস্টাব্দে গ্রন্থটা লেখা হয়েছে, সেটা কি লেখা হয়েছে সেটা আমরা আগে পড়েছি। তারপর নিউ ক্লাসিক্যাল, যেটা কি হবে? নিউ ক্লাসিক্যাল হলো মার্শালের যেটা রয়েছে সেটা, যেটা যে 19বিংশ শতাব্দীর শেষ ভাগের দিকে, লাস্টের দিকে। তারপর আধুনিক যেটা হবে সেটা হলো রবিন্সের, যেটা আমাদের সমসাময়িক অর্থনীতি, মাইক্রো ম্যাক্রো অর্থনীতি। আর মাইক্রো ম্যাক্রো অর্থনীতি কি সেটা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, সেখানে কিন্তু মাইক্রো ম্যাক্রো ডিটেলসটা আসবে। ওকে, তারপর যেরকম সরকারি হস্তক্ষেপ, এই বিষয়গুলি নিয়ে আধুনিক অর্থনীতি আলোচনা করেছে, আধুনিক যুগে আলোচনা করা হয়েছে। তো আধুনিক যুগের হলে সেটা আসবে কি? রবিন্স। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের একটু আমি সময়টা নিচ্ছি, ক্লাস থেকে সরে একটু আমি সময় নিচ্ছি, বেশি সময় নেব না। তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো, অনেকের কনফিউশন থাকে। দেখো, আমরা ক্লাসগুলি করছি ফাইন, এখন আমরা পড়ছি ফাইন, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে তো নিজেদেরকে যাচাই করতে লাগে। নিজেদেরকে যাচাই আমরা কিভাবে করব? সেটা আমরা মক টেস্টের মাধ্যমে করব। আর সেই মক টেস্টে যদি বাড়িতে থেকেই তোমরা দিতে পারো তাহলে তো আরো বেনিফিটস, আরো ভালো। সেই মক টেস্টটা দেওয়ার জন্য তোমরা আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার, সেই অ্যাপটা তোমাদেরকে ইনস্টল করতে লাগবে। ইনস্টল করার পর তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, দেন সেই কোর্সটা কিন্তু পারচেজ করতে পারো। বা কিভাবে নিতে লাগে কোনো ডিটেলসটা বা স্টেপ বাই স্টেপ, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এই যে আমরা রেখেছি তোমাদের জন্য এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন অনুসারে কিন্তু মক টেস্টটা কন্টিনিউ হচ্ছে। এসটিজিটি আর্টস এর জন্য যেটা থাকবে বাংলা ভার্সন, এখানে
শিডিউল মক টেস্ট তোমরা পেয়ে যাবে, যেটা প্রাইস হলো 499। এখানে সিলেবাস ওয়াইজ রুটিনের অ্যাকর্ডিং মক টেস্টটা পেয়ে যাচ্ছ। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স 4টা সাবজেক্ট থেকে সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছ। সেই রুটিন আমরা সেট করে রেখেছি, সেই রুটিন অনুসারে মক টেস্টটা পেয়ে যাচ্ছ। ইভেন পরীক্ষার আগে সেম কোর্সের মধ্যে আমরা 150 মার্কসের মক টেস্টও কিন্তু ইনক্লুড করে দেবো, তাহলে সেটা দিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন যদি ভাবো শুধু মক টেস্ট দিয়ে হবে না, তোমাদেরকে আরেকটু এক ধাপ এগিয়ে যেতে লাগবে, সেটার জন্য তোমাদেরকে কনসেপ্ট ক্লাসের প্রয়োজন। সেই কনসেপ্ট ক্লাস আমরা প্রোভাইড করব। পাশাপাশি তোমরা সেই অনলাইন পিডিএফ নোটস, মানে এখন ক্লাস করলে, ক্লাস করার পর সেই অ্যাপ থেকে সেই নোটসটা থেকে পড়বে, সেই নোটসটা প্রয়োজন, সেই নোটসটা আমরা অ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। পাশাপাশি এই যে আগের মক টেস্টটা দেখলে, সেই মক টেস্টটা আবার আমরা সেম কোর্সে ইনক্লুড করে দিয়ে দেবো। সেখানে টপিক ওয়াইজ মক টেস্ট, 150 মার্কসের মক টেস্টও থাকবে। সেই বেটার ভার্সনটা হলো এসটিজিটি ভিক্টোরি ব্যাচ। এটা হলো এসটিজিটি ভিক্টোরি ব্যাচ, যেখানে রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ নোটস পাচ্ছ, মক টেস্টও পেয়ে যাচ্ছ। এই কোর্সটা নিলে তোমাদের এই কোর্সটা আলাদাভাবে নিতে লাগবে না, মানে এই কোর্সে অনলি মক টেস্ট পেয়ে যাচ্ছ, আর এই কোর্সে ক্লাস, পিডিএফ, অনলাইন যে নোটস, পাশাপাশি তোমরা মক টেস্টও পেয়ে যাচ্ছ। এই সম্পূর্ণ কোর্সে আমরা সবাই মিলে তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট ক্লাসেস দেওয়ার চেষ্টা করেছি। সিলেবাসের অ্যাকর্ডিং আছে, টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লাসও কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছ। আর এটা প্রাইসটা হলো 1999, আর এটা কিন্তু হলো বেঙ্গলি ভার্সন। বেঙ্গলি ভার্সনই আমরা প্রোভাইড করছি। ওকে, তোমাদের অনলাইন কোর্সের মধ্যে দুইটা অপশন রয়েছে এখন এসটিজিটির জন্য। একটা হলো এসটিজিটি ভিক্টোরি ব্যাচ, যেটা আমাদের ওভারঅলটা পেয়ে যাচ্ছ, আর একটা হলো অনলি ফর মক টেস্ট, সেটাও পেয়ে যাচ্ছ। যেটা প্রয়োজন সেটা নিতে পারো। দুইটা নেওয়ার প্রসেসটা সেম। তোমরা অ্যাপ ইনস্টল করবে, তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, দেন অ্যাপ থেকে কোর্সটা পারচেজ করতে পারো। আর তোমাদের কনফিউশন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, ডিটেলস আমি বলে দেবো। ওকে, আর তাছাড়া আরেকটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হলো, তোমাদের অনেকেরই হার্ড কপি নোটসের প্রয়োজন। অনেকেই তোমরা বলো এখন এত ক্লাস করব, দেখে লিখবো, সময় নেই, বা এখন আমার কাছে কম সময় আছে, কিভাবে কি পড়বো। সেটার জন্য তোমাদেরকে আমরা হার্ড কপি নোটসও প্রোভাইড করব। যাদের যাদের প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে কি রয়েছে দেখো, এসটিজিটির ক্ষেত্রে আমাদের কাছে সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টসের এবং বায়ো সায়েন্সের নোটস কিন্তু রয়েছে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে নোটসটা আমাদের কাছে বেঙ্গলি ভার্সনও আছে, ইভেন ইংলিশ ভার্সনও আছে। যাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। তাছাড়া বায়ো সায়েন্সে রয়েছে বেঙ্গলি ভার্সন। এখন বায়ো সায়েন্স নাও, সোশ্যাল সায়েন্স নাও, ইংলিশ ভার্সন নাও, আর বেঙ্গলি ভার্সন নাও, সবগুলা কিন্তু 4টা সাবজেক্টেরই সিলেবাসের অনুসারে আছে, টপিক ওয়াইজ আছে, যেখানে পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন, পাশাপাশি প্র্যাকটিস পারপাসের জন্য প্রচুর পরিমাণে এমসিকিউস তোমরা পেয়ে যাচ্ছ। আর এটা গেল এসটিজিটি। আর পিজিটি মেটিরিয়ালস রয়েছে। পিজিটি এক্সামের জন্য যদি তোমরা লাস্ট মোমেন্টে মেটিরিয়ালসটা নিতে চাও, খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রোভাইড করছি। যেখানে আছে এসটিপিজিটি ইংলিশ রয়েছে, এসটিপিজিটি বেঙ্গলি রয়েছে, এসটিপিজিটি হিস্ট্রি রয়েছে, এবং এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের মেটিরিয়ালসটা রয়েছে। যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। এখন চলো তোমরা তোমাদের সাথে পড়ার দিকে এগিয়ে যাই। আচ্ছা, 12 নম্বর, রবিনসের সংজ্ঞায় কয়টি মূল বৈশিষ্ট্য পাওয়া যায়? রবিনসের যে সংজ্ঞা দিয়েছে খুব ইম্পর্টেন্ট। এখানে 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেখানে আবার 3টা বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন। সেই 3টা বৈশিষ্ট্য কি দেখো, 3টা বৈশিষ্ট্য হলো, আচ্ছা, তিনি মূল বিষয়টা কি বলেছিল? মূল বিষয়টা বলেছিল সম্পদ সীমিত রয়েছে, মানুষের অভাব বেশি রয়েছে। তো এখন অভাব যেহেতু বেশি রয়েছে, সম্পদ লিমিটেড রয়েছে, সেটা অভাবটা, চাহিদাটা পূরণ করার জন্য কিছু বিকল্প কিছু ব্যবস্থা করতে লাগে। এটা হলো মূল কনসেপ্ট। সেখান থেকে তিনি 3টা আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। প্রথম তিনি বলেছেন মানুষের অভাব বেশি। মানুষের কি অভাবটা বেশি, প্রতিটা মানুষের যে অভাবটা কিন্তু বেশি থাকে। মানে এখন আমরা সবার আমাদের অভাব আছে, আমরা একটা পেলে আরো বেশি পাওয়ার চাহিদা করি। এখন দেখা গেল যে আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে বলি, আমি টেট এক্সাম দিয়েছি, আমি কোয়ালিফাইও করেছি, কিন্তু আমি বললাম আমি যদি ওইটা ঠিক করতাম আর একটু মার্কস বেশি পেতাম, ওইটা ভুল করে এসেছি আর একটু বেশি মার্কস পেতাম, পাস কিন্তু করেছি, তারপরও কি নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, নিজের মধ্যে একটা থাকি আর একটু বেশি পেতাম। এখন যদি কেউ ধরো যে টপার হয়েছে, সে 122 পেয়েছে, 122 বা 121 পেয়েছিল, তার মধ্যে কিন্তু একটা থাকবে আমি যদি আরেকটু বেশি পেতাম। মানে আমাদের চাহিদার বেসিক্যালি শেষ নেই। আমরা পাস করেছি, এটা কিন্তু খুশির ব্যাপার, কিন্তু একটা আমাদের মধ্যে থাকে আরেকটু বেশি পেতাম, বা আরেকটু আমার কাছে আর ওই জিনিসটা থাকতো, ওইটা আমি পারতাম। মানে মানুষের চাহিদা শেষ নেই।
তো এটা হলো অভাব, মানুষের অভাবটা খুব বেশি। এখন মানুষের অভাবটা বেশি কিন্তু ওই যে সম্পদ রয়েছে সেটা সীমিত রয়েছে। সম্পদটা কি, সম্পদটা রয়েছে সীমিত, সীমিত রয়েছে, লিমিটেড রয়েছে, এরকম সাফিসিয়েন্ট নাই। তো যেহেতু সীমিত রয়েছে সম্পদটা আর মানুষের অভাবটা বেশি, সেই অভাবটা পূরণ করার জন্য এটা তো সাফিসিয়েন্ট না, সেই জন্য কি দরকার, বিকল্প ব্যবস্থার দরকার। ওই 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো বিকল্প, কি বিকল্প যে ব্যবস্থাটা দরকার। এখন দেখা গেল আমার এটাও দরকার এটাও দরকার, এখন কোনটা না কোনটা নেব, এখন দেখা যাবে যেটা আমার জন্য বেশি প্রায়োরিটি বেশি গুরুত্বপূর্ণ আমি সেটা নিলাম, দুইটা নেওয়া আমার পক্ষে সম্ভব না। তো ওইটাই যে বিকল্প ব্যবস্থাপনা। তো এরকম যে রবিনসে কিন্তু এরকম 3টা বৈশিষ্ট্য কিন্তু দিয়েছে। বোঝা গেল, প্রথম অভাব, তারপর সীমিত, তারপর হলো বিকল্প। এখন এটা যদি আমি এক্সপ্লেনেশনও এখানে দেখি, এল রবিনস অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন অপ্রাচুর্যের বিজ্ঞান হিসাবে। তার সংজ্ঞায় 3টি বৈশিষ্ট্য, মানুষের চাহিদা পূরণের জন্য সীমিত সম্পদ, তারপর উৎপাদন ও বন্টন প্রক্রিয়া বিশ্লেষণ, আর বিকল্প ব্যবহার ও নির্বাচনের বিষয়। ওই বেসিক্যালি ওইটাই বলা হয়েছে যে মানুষের অভাব রয়েছে, সীমিত সম্পদ রয়েছে, সেটার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, সেটাই। নেক্সট রয়েছে 13 নাম্বার, এই যে রবিনসের সংজ্ঞায় প্রথম বৈশিষ্ট্য কি, ওই যে 3টা বলেছি, প্রথমটা কি ছিল, বিকল্প ব্যবহারটা ছিল না, এটা ছিল আমাদের 3 নাম্বার। অসীম অভাব, অসীম অভাব ছিল, সীমিত সম্ভব না, মূল্য নির্ধারণ তো হবেই না, এটা হবে না। অসীম অভাব এটা ছিল আমাদের 1 নাম্বার, আর সীমিত সম্পদ হলো 2 নাম্বার। তাহলে প্রথম কোনটা, অসীম অভাব। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, এল রবিনসের সংজ্ঞা অনুযায়ী অর্থনীতি হলো অপ্রাচুর্যের বিজ্ঞান। প্রথম বৈশিষ্ট্য হলো এই যে অসীম চাহিদা বা অভাব, মানুষের যে চাহিদা, মানুষের যে অভাব, সেটা হলো তার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে সীমিত সম্পদ। তৃতীয় বৈশিষ্ট্য হবে যে বিকল্প ব্যবস্থাপনা। ওকে, মানুষের চাহিদা সীমাহীন কিন্তু সম্পদ সীমিত। মানুষের যে চাহিদাটা সেটা সীমাহীন, মানে অনেক বেশি, মানুষের চাহিদার কোনো সীমা নেই, চাহিদার কোনো শেষ নেই, কিন্তু সম্পদ তো লিমিটেড, সম্পদ তো সীমিত রয়েছে। তাই মানুষকে চাহিদা পূরণের জন্য সংযম এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পদ ব্যবহার করতে হয়। তাই মানুষের চাহিদা পূরণ করার জন্য অনেক সংযম করে, অনেক বুদ্ধি কাটিয়ে কিন্তু এগুলি ব্যবহার করতে হয়। এই বৈশিষ্ট্য অর্থনীতিকে অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে আলাদা করে। এটি মূলত মানুষের অসীম চাহিদা ও সীমিত সম্পদের দ্বন্দ্ব বোঝায়। এটি কি, এটি মূলত মানুষের অসীম চাহিদা ও সীমিত সম্পদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়, সেটা কিন্তু যে ডিলেমাটা হচ্ছে সেই ডিলেমাটা কিন্তু বোঝায়। ওকে, মানে বেসিক্যালি প্রথম বৈশিষ্ট্য হলো মানুষের অভাব, দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো যে সম্পদ লিমিটেড আছে। এখন মানুষের চাহিদা বেশি, সম্পদটা লিমিটেড রয়েছে, একটা ইমব্যালেন্স থাকে, ওই সেটা ব্যালেন্সে আনার জন্য একটা বিকল্প ব্যবস্থা প্রয়োজন, ওইটাই হলো 3 নাম্বার বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে 14 নাম্বার, রবিনসের সংজ্ঞা অনুযায়ী অর্থনীতি মূলত কোন সম্পর্ক নিয়ে আলোচনা করে। রবিনসের সংজ্ঞা অনুযায়ী অর্থনীতি মূলত কোন যে সম্পর্ক নিয়ে আলোচনা করে, মানুষ ও প্রকৃতি সম্পর্ক, সীমিত সম্পদ ও অসীম অভাব, রাষ্ট্র সম্পদ, উৎপাদক ও ভোক্তা। আনসার কি হবে, সীমিত সম্পদ। এই দুইটার মধ্যে যে আর অসীম অভাবের মধ্যে, মানে ওই যে অসীম অনেক অভাব রয়েছে আর এদিকে আবার সম্পদটা লিমিটেড রয়েছে, দুইটার মধ্যে যে সম্পর্কটা, দুইটার মধ্যে একটা ইমব্যালেন্স হয়, মানে এটা কি একটা সম্পর্কই তো রয়েছে, সেটাকে বলা হয়েছে, যেটা আগের স্লাইডে তো জাস্ট দেখলাম। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, এল রবিনসের সংজ্ঞা অনুযায়ী অর্থনীতি হলো অপ্রাচুর্যের বিজ্ঞান। এটি মূলত সীমিত সম্পদ ও অসীম চাহিদা সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানুষ তার অসীম চাহিদা মেটানোর জন্য সীমিত সম্পদ বন্টন ও ব্যবহার করে অর্থনীতি সম্পর্ক নিয়ন্ত্রণ ও সমাধানের উপায় ব্যাখ্যা করে। ক্লিয়ার? এখানে আলাদা বোঝার কিছু নেই, অলরেডি এগুলি বলে ফেলেছি। তারপর রয়েছে 15 নাম্বার, মার্শালের মতে মানব কল্যাণ নির্ভর করে, যে মার্শালের মতে মানব কল্যাণ নির্ভর করে কেবল বস্তুজাত দ্রব্যের উপর, কেবল অবস্তুজাত দ্রব্যের উপর, নাকি কেবল বস্তুজাত দ্রব্য কেবল অবস্তুজাত দ্রব্যের দুইটাই, নাকি কোনোটি নয়। তো মার্শাল কি বলেছিল, মার্শাল বলেছিল মানুষের কল্যাণের উপর নির্ভর করে, সেটা কি বস্তু, তিনি ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপর বলেছিল, আর সেই জন্যই ক্রিটিসিজম হয়েছিল। তো আনসারটা কি হবে, আনসার হবে কেবল বস্তুজাত দ্রব্য, কেবল বস্তুজাত দ্রব্য অ্যাকর্ডিং টু মার্শাল, অ্যালফ্রেড মার্শালের মতে তিনি মেটেরিয়ালিস্টিক জিনিসটাকেই কিন্তু তিনি বলেছিল, মানে মানুষের ভালোর জন্য কল্যাণের জন্য সে বস্তুটা প্রয়োজন, সেটাই হলো অর্থনীতি, এটার উপর তিনি ফোকাস করেছিলেন, সেই কারণে তিনি এটা নিয়ে ক্রিটিসিজমও অনেক পেয়েছিলেন। তো আনসার ইজ অপশন নাম্বার এ, যেহেতু এখানে মার্শাল বলেছে তার জন্য। তো আনসার অপশন নাম্বার এ।
এক্সপ্লেনেশন কি রয়েছে দেখো, আলফ্রেড মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে বর্ণনা করেছেন। মানে কল্যাণের বিজ্ঞান হিসাবে বলেছেন অর্থনীতিকে কে? আলফ্রেড মার্শাল। তার মতে মানব কল্যাণ কেবল উৎপাদিত বস্তুজাত দ্রব্য যেমন খাদ্য, বস্ত্র, যে আবাস ও অবস্তুজাত কিন্তু নয় এমন দ্রব্য যেমন স্বাস্থ্য, শিক্ষা, সেবা দ্বারা নির্ধারিত হয়। মানে অ্যালফ্রেড মার্শালের মতে মানব কল্যাণে কেবল মানব কল্যাণের জন্য শুধুমাত্র বস্তুজাত দ্রব্য, এই ধরো এখন যে খাদ্য এটা একটা বস্তু, এই যে ড্রেস পরে আছি এটা একটা বস্তু, বা যে এখন আমার ঘর রয়েছে এটা একটা বস্তু, শুধু এগুলি হলো অর্থনীতির বিষয়, এগুলি হলো সম্পদ, এটা অ্যাকর্ডিং টু মার্শাল। কিন্তু এছাড়া যে মানে যেগুলি মেটেরিয়ালিস্টিক না, যেরকম ধরো স্বাস্থ্য বা ধরো যে শিক্ষা, এখন যে ধরো পড়ানো হচ্ছে, যে আমি এখন ক্লাসটা করাচ্ছি, তো এইটা কি, এটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস না, তো ওইটাকে তিনি ফোকাস করেন, তার অ্যাকর্ডিং এটা অর্থনীতি না। এখন ডক্টর ডিউটি করছে, তো অর্থনীতি তো আসছে, এখানে কিন্তু আসছে ডক্টরের স্যালারি পাচ্ছে, অর্থনীতি তো বেসিক্যালি আসছে, কিন্তু সেটাকে মার্শাল অর্থনীতি হিসেবে বলা হয়নি, যেই কারণে এটা নিয়ে তিনি অনেক ক্রিটিসিজমও পেয়েছে। তো তিনি শুধু বস্তুটাকে কিন্তু বস্তু দ্রব্যের মধ্যে ফোকাস করেছে। অর্থাৎ মানুষের জীবনমান উন্নয়ন শুধুমাত্র ভৌত সম্পদ নয়, সেবা ও সুযোগ সুবিধার সমন্বয় দ্বারা সম্ভব। অর্থনীতি এই দুটি উপাদান সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি করার উপায় বিশ্লেষণ করে। নেক্সট রয়েছে 16 নাম্বার, নিচের কোনটি অর্থনীতির আলোচ্য বিষয় নয়? এইখান থেকে কোনটা অর্থনীতির কোনো বিষয় না? ভোগ, ওই যে আমরা জিনিসপত্র যে ভোগ করি বা অনেক কিছু আমরা ভোগ করি, তো অর্থনীতির বিষয় আসছে। কোনো কিছু উৎপাদন করা অর্থনীতির বিষয় আসছে। ধর্ম নিয়ে কোনো অর্থনীতির বিষয় আসছে না, তার মানে আনসার এটাই হবে। আর বন্টন করা মানে ভাগ করে দেওয়া আর কি, তো ওইটার ক্ষেত্রে তো অর্থনীতির বিষয় তো আসছে, তো কোনটা আসছে না, কোশ্চেন করেছে কোনটা বিষয় নয়, তার মানে ধর্মটা বিষয় নয়, তো আনসার ইজ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। ওকে, এটা তো আশা করি এক্সট্রা ভাবে কোনো ইনফরমেশনের এক্সপ্লেনেশনের দরকার নেই, এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ভোগ মানে মানুষের চাহিদা মেটানোর জন্য আমরা অনেক জিনিসপত্র, অনেক কিছু সেবা টেবা আমরা এগুলি ভোগ করে থাকি। তারপর উৎপাদন, কোনো কিছু উৎপাদন করা হলো, কোনো কিছু একটা উৎপাদন করা হলো, অনেক কিছু সেগুলো অর্থনীতি, ধরো কৃষি কাজের ক্ষেত্রে কিছু উৎপাদন করা হলো, অর্থনীতির ক্ষেত্রেই তো আসছে। তারপর যেরকম ধর্ম যে আধ্যাত্মিক যে বিষয় রয়েছে, স্পিরিচুয়াল জিনিস রয়েছে, এটা কিন্তু অর্থনীতির বিষয় নয়, তো এটাই হবে আনসারটা, যেটা কোশ্চেন ছিল কোনটা বিষয় নয়। আর বন্টনটা কি? বন্টন হলো বিভিন্ন পণ্য রয়েছে বা সেবা রয়েছে, এগুলি মানে লাইক ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, তো সেটা অর্থনীতির বিষয়ে কিন্তু আসছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 18 নাম্বার, দাম তথ্য কোন বিষয়ে আলোচনা করে? যে দাম তথ্যটা রয়েছে সেটা কোন বিষয়ে আলোচনা করে? বাজার দাম নির্ধারণ করে, উৎপাদনের প্রক্রিয়া, আয় বন্টন, মানব কল্যাণ। আনসারটা হবে বাজারের দাম নির্ধারণ, মানে দাম তথ্য মানে বাজারে কি দাম হবে না হবে দামটা নির্ধারণ করা, সেটাই হলো দাম তথ্য। ওকে, তো আনসার অপশন এ। কি এক্সপ্রেশন রয়েছে এখানে, যে বাজারে যে কোন একটা জিনিসের কিরকম দাম হবে না হবে সেটাই দাম তথ্য, যেটাই বাজারে দাম নির্ধারণ করা। উৎপাদনের প্রক্রিয়া, কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কোন স্টেপ বাই স্টেপ করা হবে, সেটাই হলো উৎপাদন প্রক্রিয়া। আর আয় বন্টন, ওই যে আয়ের যে পুনর্বন্টন বা যে সামাজিক সমতার জন্য যে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, বেসিক্যালি ইনকামে যে বিষয়গুলো রয়েছে সেটা আসবে। তারপর মানব কল্যাণ, মানে মানব কল্যাণ যেটা মার্শাল বলেছে কল্যাণের জন্য, ওই বিষয়টা আসবে। তো আনসারটা কি ছিল? বাজারের দাম নির্ধারণ। ওকে, বাজারের দাম নির্ধারণ। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে অর্থনীতির কোন বিভাগে মজুরি ও মুনাফা আলোচনা করা হয়? যে অর্থনীতির যে একটা বিভাগ রয়েছে, যে ব্রাঞ্চ রয়েছে, সেখানে মজুরি আর মুনাফা আলোচনা করা হয় কোনটা? ভোগ, বন্টন, উৎপাদন, বিনিময়। আনসারটা কি হবে এখানে? যে এখানে আনসারটা কি রয়েছে? আনসার রয়েছে বন্টন, মজুরি ও মুনাফা যে বন্টন, ওই যে বন্টন মানে লাইক প্রোভাইড করে দেওয়া, ভাগ করা, সেটাই। তো আনসার অপশন বি। নেক্সট 20, জাতীয় আয় ও কর্মসংস্থান কোন শাখায় আলোচনা করা হয়? মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, সামাজিক বিজ্ঞান, রাজস্ব নীতি, ফিসকাল পলিসি, এটা হবে না। সামাজিক বিজ্ঞান, এটাও হবে না। মাইক্রো আর ম্যাক্রো থেকে হবে। এখন এটা বুঝতে লাগবে, মাইক্রো হলো যে ছোট ধরো ব্যক্তির ক্ষেত্রে যে ছোট জিনিসগুলো আসবে, ধরো এখন আমি কোন একটা ছোট কোনো বিজনেস করলাম, তো সেটা মাইক্রোর মধ্যে চলে আসবে, মানে ছোট, বেসিক্যালি ছোট, স্মল। আরো ডিটেলস নেক্সট ক্লাসের মধ্যে, নেক্সট চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। আর ম্যাক্রো হলো বৃহৎ, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে হলো বৃহৎ। ওকে, এটা হলো মাইক্রো মানে হলো ছোট, আর এটা হলো ম্যাক্রো, এটা হলো কি? বৃহৎ।
বৃহৎ, এখন বৃহৎ যেরকম ধরো জাতীয় আয়, জাতীয় আয় ধরো এখন পুরো একটা দেশের একটা আয়, তাহলে অবভিয়াসলি এটা একটা বৃহৎ একটা বিষয়। এখন ধরো আমি ব্যক্তি, কোন একটা স্পেসিফিক ব্যক্তিকে বোঝানো হলো, ধরো আমি আমার একটা বিষয়টা বললাম, আমি আমার পরিবারের বিষয়টা বললাম, সেটা তো ছোট, সেটা আসবে মাইক্রো। এখন পুরো একটা রাজ্য নিয়ে, পুরো দেশ নিয়ে বলো, পুরো বিশ্ব নিয়ে বললো, তখন সেটা কি হয়ে যাবে, তখন তো সেটা একটা বৃহৎ একটা বিষয়, তখন আসবে সেটা ম্যাক্রো। দেখেন যেহেতু জাতীয় আয় কর্মসংস্থান বলছে, এটা কোনটার মধ্যে পড়ছে, তাহলে এটা বৃহৎ মানে ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ছে, ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ছে। আচ্ছা, এই বিষয়টার মধ্যে একটু কথা বলার আছে, ছোট একটা বিষয়। তোমরা কিছুদিন আগেই একজন মেসেজ করেছিলে যে এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে কনফিউশন রয়েছে তোমাদের মাইক্রো আর ম্যাক্রোটা নিয়ে। দেখো, মাইক্রোটা যেটা রয়েছে, মাইক্রোটা কিন্তু ছোটটা, আর ম্যাক্রো যেটা হলো সেটা বৃহৎ বলা হয়। আর এটা তোমরা যে কনফিউশন আছে তোমাদেরকে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, তোমরা ক্লাসটা দেখো, তাহলে মানে ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টারটা দেখো, তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে ছোট্ট একটা পার্ট, বাট ওই যে সেকেন্ড চ্যাপ্টারটা শুধু মাইক্রো আর ম্যাক্রো নিয়েই ডিটেলস আলোচনা। ওকে, তো এটা দেখে নিও। আচ্ছা, নেক্সট নেক্সট রয়েছে এখানে এক্সপ্লেনেশন। আর এক্সপ্লেনেশন করার মনে করে দরকার নেই, তো একটু বলে দিচ্ছি। স্পেশাল সামাজিক বিজ্ঞান আর রাজস্ব নীতি আমার এখানে দরকার নেই। মাইক্রো ওই যে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, ওই যে ছোট ছোট যেগুলো রয়েছে সেটা। আর ম্যাক্রো হলো সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে, যেমন ধরো জাতীয় আয়, মোট উৎপাদন, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, অর্থনৈতিক বৃদ্ধি, জাতীয় আয়, কর্মসংস্থান মাইক্রো ইকোনমিক্স এর প্রধান বিষয়, মানে বড় বড় বিষয়গুলো রয়েছে। আর সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যেটা সমাজের বিজ্ঞান, সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া বিশ্লেষণ করে অর্থনৈতিক কার্যক্রম সীমিত অধ্যয়ন। তো মেইনলি তোমরা মাইক্রো আর ম্যাক্রোটা মনে রাখবে। নেক্সট রয়েছে 21 নাম্বার, সরকারি আয় ব্যয় কোন শাখায় অধ্যয়ন করে, যে সরকারের যে আয় ব্যয়টা রয়েছে সেটা কোনটার মধ্যে, পাবলিক ফাইন্যান্স, ইকোনোমেট্রিক্স, ব্যাংকিং, সমাজ বিজ্ঞান। তো সরকারি যেহেতু গভর্নমেন্টে বলা আছে, তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি পাবলিকই হবে, তো পাবলিক ফাইন্যান্স, পাবলিক ফাইন্যান্স। নেক্সট নেক্সট এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সট্রা কোনো কিছু নেই, এগুলি জাস্ট এক্সট্রা ইনফরমেশন। মেইন হলো যে পাবলিক ফাইন্যান্স, যেটা সরকারের সাথে রিলেটেড, সরকারের যে আয় বা যে কর হবে, ট্যাক্স হবে, বা যে শুল্ক যেটা বলা হয়, বা যে ব্যয় বলা হয়, ওইগুলি হলো পাবলিক যে ফাইন্যান্স রয়েছে সেটা গভর্নমেন্টের সাথে রিলেটেড। নেক্সট নেক্সট রয়েছে অর্থনীতির একটি সামাজিক বিজ্ঞান। এর মানেটা কি, যে অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান, এই জিনিসটার মানে কি? অপশন কি রয়েছে, এটি প্রকৃতি বিজ্ঞান, এটি মানুষের সামাজিক আচরণ বিশ্লেষণ করে, এটি জীব বিজ্ঞানের অংশ, এটি কেবল রাষ্ট্রনীতি বিশ্লেষণ করে। তো আনসার কি হবে, এটি মানুষের সামাজিক আচরণ বিশ্লেষণ করে। মানে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান মানে হলো মানুষের যে সামাজিক কি আচরণ রয়েছে সেই জিনিসটাকে যে এক্সপ্লেন করা, বিশ্লেষণ করা, সেটাই হলো সামাজিক বিজ্ঞান। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, একটু আমি বলে দিচ্ছি। অর্থনীতি মানুষের সামাজিক আচরণ অধ্যয়ন করে, বিশেষ করে উৎপাদন, ভোগ, বন্টন ও বিনিময় সম্পর্কিত ক্রিয়াকলাপ। এটি কেবল উপকরণের ব্যবহার নয়, বরং মানুষের চাহিদা, পছন্দ, সিদ্ধান্ত বিশ্লেষণ করে। অর্থনীতি সমাজে মানুষের সম্পর্ক, সংস্থান, ব্যবস্থাপনা বোঝায়। বেসিক্যালি সামাজিক বিজ্ঞান হলো মানুষের কি চাহিদা রয়েছে, মানুষের কি নিড রয়েছে, সেই অ্যাকর্ডিং যে বিশ্লেষণ করা হয়, সেই অ্যাকর্ডিং যে যোগান দেওয়া হয়, সেটাই হলো সামাজিক বিজ্ঞান। ক্লিয়ার? তারপর রয়েছে 23 নাম্বার, কোন অর্থনীতিবিদ অর্থনীতির পরিধিকে সর্বাধিক ব্যাপক বলেছেন? মানে কোন অর্থনীতিবিদ রয়েছে অর্থনীতিকে পরিধিটাকে, যে অর্থনীতির যে পরিধিটা রয়েছে সেটা অনেক বেশি ব্যাপক, অনেক বেশি মানে ছড়িয়ে রয়েছে, সেটা কে বলেছেন? অ্যাডাম স্মিথ, ভাইনার, রবিন্স নাকি মার্শাল? দেখো, অ্যাডাম স্মিথ ওই যেটা সম্পদের ব্যাপারে বলেছিল, তারপর যেরকম রবিন্স কি ছিল, যেটা যে বিকল্পর যে বিষয় রয়েছে সেটা বলেছিল, মার্শাল কল্যাণের জন্য বলেছিল। তারপর বুঝেই যাচ্ছে সর্বাধিক ব্যাপক মানে তারা তো স্পেসিফিক কিছু বলেছে, তো ওইটা তাদের মধ্যে কেউ নয়, তো আনসারটা হবে ভাইনার। আর এমনিতেও ভাইনারই বলেছেন যে অর্থনৈতিক পরিধিকে সর্বাধিক ব্যাপক ভাবে কিন্তু মানে এটা বেসিক্যালি ছড়িয়ে পড়ছে, এটা কে বলেছে? ভাইনার। আনসার অপশন বি, ভাইনার। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, আশা করি বলার দরকার নেই, অলরেডি অ্যাডাম স্মিথ, রবিন্স, মার্শাল অনেকবার বলেছি, শুধু যেটা আমি বলে দিচ্ছি সেটা হলো ভাইনার। অর্থনীতির পরিধি সর্বাধিক ব্যাপক বলেছেন তিনি, অর্থনীতিকে মানুষের সামাজিক আচরণ ও সকল সম্পদ ব্যবস্থাপনার দিক থেকে বিশ্লেষণ করেছেন, শুধু উৎপাদন বা ধন নয়। কে বলেছেন? ভাইনার।
নেক্সট 24, অর্থনীতির মূল লক্ষ্য কি? অর্থনীতির মূল লক্ষ্যটা কি? সম্পদ বৃদ্ধি করা, সম্পদটা বাড়ানো, রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি, অভাব মোচন, নাকি রাজস্ব সংগ্রহ? আনসারটা কি হবে? আশা করি আনসারটা বুঝতে পেরেছো। অর্থনীতির যে সংজ্ঞাগুলি বা যে ধারণা বলেছিলাম সেটা বুঝলে তোমরা এটা ইজিলি কিন্তু আনসারটা করতে পারবে। আমি আশা করি এতক্ষণে তোমরা আনসারটা করে দিয়েছো, এই জন্য আমি একটা সময় নিচ্ছি। আনসারটা করেছো নিশ্চয়ই। আচ্ছা, এখন আসি। অর্থনীতির মূল লক্ষ্য হলো, দেখো শুধু সম্পদ বাড়ানো, যে অর্থনীতি মানে যে সম্পদ বাড়াবে এরকম না। সম্পদ বাড়াবে সেটা অর্থনীতির মধ্যে পড়ে, বাট মূল লক্ষ্য হতে গেলে সম্পদ বাড়ালে অর্থনীতি হবে এরকমটা কিন্তু না। তোমার অপশন এ হবে না। রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি, রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি করলে যে অর্থনীতি বেটার হয়ে যাবে এরকমটাও কিন্তু না। অভাব মোচন আর রাজস্ব সংগ্রহ, অভাব মোচন, অভাব যখন মেটানো যাবে, অভাব যখন মানুষের অভাব যখন কমানো যাবে তখনই অর্থনীতি বেটার হবে। অভাবটা কখন কমানো যাবে? ধরো এখন কারো টাকার অভাব রয়েছে, কিভাবে কমাতে পারবে? সে যদি কোনো একটা জায়গায় কাজ করে, সে কোনো একটা জব করলো, সে কোনো একটা কাজ করলো, তাহলে সে ইনকাম পাবে, তাহলে তার অভাবটা মিটবে। বেসিক্যালি অভাবটা মেটালে কি হবে? তাহলে কিন্তু তাহলেই মানে যে অর্থনীতি সেটা কিন্তু ডেভেলপ হবে। আর কোনো একটা পার্সনের যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে সে একটা বেটার পজিশনে যায় তাহলে সে দেশটাও কিন্তু এগিয়ে যাবে। তো আনসারটা হবে অপশন নাম্বার সি, অভাব মোচন, অভাব মোচন। নেক্সট এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। অর্থনীতির মূল লক্ষ্য হলো মানুষের চাহিদা মেটানো, মানে অর্থনীতির মূল লক্ষ্যই হলো মানুষের যাতে চাহিদাটা মেটানো যায়। আর মানুষের চাহিদা মেটালে তো মানুষের অভাবটা কমবে, অভাবটা হ্রাস করা যাবে। সীমিত সম্পদ ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করার প্রক্রিয়াকে অর্থনীতি নির্দেশ করে। মানে সীমিত লিমিটেড কিছু সম্পদ রয়েছে সেগুলিকে ব্যবহার করে মানুষের চাহিদা কিভাবে কমানো যায় সেটাই হলো মেন অর্থনীতির মূল লক্ষ্যটা। সম্পদ বৃদ্ধি বা রাজস্ব সংগ্রহ, মানে সম্পদটা বৃদ্ধি করা বা যে রাজস্ব সংগ্রহ করা, ওইটা কিন্তু সেম, দুইটা মিনিং কিন্তু সেম। লক্ষ্য হলেও তা কেবল মাধ্যম, কোনো উদ্দেশ্য কিন্তু এটা নয়। অর্থনীতির মূল উদ্দেশ্য হলো অভাব বা চাহিদা মোচন এবং মানুষের জীবনমানকে উন্নত করা। আর রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি অর্থনীতির সহায়ক লক্ষ্য মাত্রা হতে পারে। বেসিক্যালি অর্থনীতির মূল উদ্দেশ্য হলো যাতে মানুষের চাহিদা মেটানো যায়, মানুষের অভাবটা কমানো যায়। আর তাহলে তো মানুষের অভাবটা কমাতে পারলেই তো তার কি হবে, মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে বেটার হবে, তার অর্থনীতিটা বেটার হবে, মানুষের যে জীবন যাপন করবে তার সেটা মানোন্নয়ন হবে। ওকে, তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে নিচের কোনটি অর্থনীতির বিভাগ নয়? এখান থেকে কোনটা অর্থনীতির বিভাগ নয়? উৎপাদন, সমাজনীতি, ভোগ, নাকি কল্যাণ? উৎপাদন করা অর্থনীতির পার্ট, ভোগ করা অর্থনীতির পার্ট, মানুষের কল্যাণ করা সেটা অর্থনীতির পার্ট, কিন্তু আনসার সমাজনীতি, কারণ এটা অর্থনীতির কোনো বিভাগ বা শাখা নয়। ওকে, এক্সপ্লেনেশন আর কি বলবো, অলরেডি আগেও এক্সপ্লেন করা হয়েছে। উৎপাদন, সমাজনীতি, এটাই আনসারটা হবে, এটা অর্থনীতি কোনো বিভাগ নয়। উৎপাদন, কোনো কিছু উৎপাদন করা, এখন কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে কিছু একটা উৎপাদন করা হলো, অর্থনীতির পার্ট। কিন্তু সমাজনীতি, সমাজে কি রীতিনীতি হবে সেটা অর্থনীতির পার্ট নয়। ভোগ, কোনো কিছু যে ভোগ করা, কোনো জিনিসপত্র আমরা ভোগ করলাম, একটা কোনো কিছু আমরা ভোগ করলাম সেটা অর্থনীতির পার্ট। কল্যাণ, ওই যে কল্যাণের জন্য তো কল্যাণের বিজ্ঞান তো বলেছিল, মার্শালি বলেছে, তো এটা অর্থনীতির পার্টি কিন্তু আসছে। ওকে, তারপর 26 নাম্বার, অর্থ ব্যবস্থা কি বোঝায়? এই যে অর্থ ব্যবস্থাটা রয়েছে, এই অর্থ ব্যবস্থাটা বলতে কি বোঝায়? রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রথা, অর্থনৈতিক কার্যাবলী কাঠামো, নাকি সাংস্কৃতিক প্রথা? আনসারটা কি হবে? এখানে যেটা আনসার হবে সেটা কি, সেটা হলো অর্থনৈতিক কার্যাবলীর কাঠামো, অর্থনৈতিক কার্যাবলীর কাঠামো। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে, কি আছে দেখো। অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাটা হলো তিন ধরনের। অর্থ ব্যবস্থা কয় ধরনের? তিন ধরনের। এখন এই যে তিন ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে, তিন ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে, সেগুলি কি? প্রথম হলো যেরকম রয়েছে পুঁজিবাদী, পুঁজিবাদী। ওকে, অর্থ ব্যবস্থার মধ্যে পুঁজিবাদী। দু নম্বরে আসবে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক। আর 3 নম্বরে আসবে মিশ্র, মানে মিক্সড ইকোনমিক্স। অর্থ ব্যবস্থা হলো তিন ধরনের। ওকে, অর্থ ব্যবস্থাটা কি, মানে অর্থনৈতিক কার্যাবলী কাঠামো, মানে অর্থনীতিকে কি কাজ, কিভাবে কাজটা চলছে, তার যে কাঠামোটা কি, সেটাই হলো অর্থ ব্যবস্থা। আর অর্থ ব্যবস্থা তিন ধরনের হয়ে থাকে। এখন সেই তিন ধরনের কি সেটা আমাদের কনসেপ্ট বুঝতে লাগবে, এটা করলে তারপর নেক্সট যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমরা পারবো, আদারওয়াইজ বাকি কোশ্চেনগুলি আমরা ভালোভাবে বুঝতে পারবো না। আর মুখস্থ করলে, এখন মুখস্থ করলে দুদিন পরে আবার ভুলে যাবে, তাতে কোনো লাভ তো হবে না। তার জন্য আগে কনসেপ্টটা বলছি, মনোযোগ সহকারে শোনো। অর্থ ব্যবস্থা কয় ধরনের? তিন ধরনের। আসতেই পারে কি কি? পুঁজিবাদী,
পুঁজিবাদী, তারপর রয়েছে সমাজতান্ত্রিক, আর হলো মিশ্র মানে মিক্সড ইকোনমি। এখন প্রথমত পুঁজিবাদী জিনিসটা কি সেটা বুঝো। পুঁজিবাদী কি? পুঁজি মানে এখন পুঁজি ধরো আমার কাছে পুঁজি মানে কি, বেসিক্যালি সেই টাকাটা আমার কাছে, সেই টাকাটা আছে। এখন আমার কাছে টাকাটা আছে, আমি কোনো একটা বিজনেস করব, সেটা আমি করতে পারবো, ইনভেস্ট করতে লাগবে, করতে পারবো। মানে বেসিক্যালি এটার মধ্যে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, পুঁজিবাদী এটা সরকারের হস্তক্ষেপ থাকবে না। সেখানে মানে ব্যক্তি যে এখানে ওপেন থাকে, একদম ওপেন মার্কেট থাকে, ফ্রিলি থাকে। যে কোনো আজকে যদি চাই যে আমি আজকে চাইলে আমি কালকে থেকে গিয়ে আমি এখন ফুচকা নিয়ে বিজনেস করব, পারবো? সেটা কিন্তু পারবো, ওই সেটা আসবে পুঁজিবাদী। ওকে, সেটা হলো পুঁজিবাদী, মানে যেখানে কিছু পুঁজির প্রয়োজন, সেই কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন, ইনভেস্টমেন্ট করে সেই পার্টি কোনো একটা কাজ করতে হবে, কেউ কোনো একটা কোম্পানি দিল বা সামথিং, অনেক কিছু রয়েছে। আর সেটা কিন্তু হলো ব্যক্তি নির্ভর, যে কোনো ব্যক্তি দিতে পারে, একদম ফ্রিলি এটা দিতে পারে। আর সেই পুঁজিবাদীর মাধ্যমে যেরকম বিভিন্ন রকম দেশ কিন্তু রয়েছে, পুঁজিবাদী রয়েছে। তো পুঁজিবাদী দেশে, কারণ এখন ধরো কেউ কোনো একটা কোম্পানি খুললো, সেটা সে পারলো, এখন সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, মানুষের কাজ করতে পারবে, ইনকাম হবে। সেটা কিন্তু বেসিক্যালি ইকোনমিক্স ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টই হবে। এটা গেল পুঁজিবাদী। আর সমাজতান্ত্রিক কি? সমাজতান্ত্রিক হলো যেটা রাষ্ট্র থেকে অর্থাৎ গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যেটা নিয়ন্ত্রণ করবে, সেটা হলো সমাজতান্ত্রিক। যেরকম চায়নাতে এরকম রয়েছে, সেটা সমাজতান্ত্রিক রয়েছে, গভর্নমেন্ট থেকে নিয়ন্ত্রিত করবে, গভর্নমেন্ট থেকে যে চিন্তা ভাবনা থাকবে যে আমার দেশের লোকরা কি করবে, কিভাবে তার ক্যারিয়ারটা কিভাবে বেটার হবে, কিভাবে সে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক এগিয়ে থাকবে, ওইটা হলো সমাজতান্ত্রিক, যেটা গভর্নমেন্টের হাতে থাকে। কোনো একটা কোম্পানি খোলা, সেটা গভর্নমেন্ট থেকে ওপেন করে দেবে, কোনো একটা ইন্ডাস্ট্রি করবে, সেটা গভর্নমেন্ট থেকে করে দেবে, মানে গভর্নমেন্ট বেসিক্যালি সম্পূর্ণটা নিয়ন্ত্রিত করবে, সেটা হলো সমাজতান্ত্রিক। ওকে, আর মিশ্র কি? মিশ্র হলো পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক দুইটার মিক্স। মানে এখানে যেরকম আমাদের ভারতবর্ষে হলো মিক্সড ইকোনমি, মানে এখানে সমাজও কন্ট্রোল, মানে সমাজ থেকে এখন ধরো আমরা যদি চাই এখন বিজনেস করব, বিজনেস কিন্তু করতে হবে। এখন আমি একটা বড় একটা কোম্পানি দেবো, সেটার জন্য আমার গভর্নমেন্টের পারমিশন দরকার, কিন্তু হবে, দিতে পারবো, গভর্নমেন্টের পারমিশনও প্রয়োজন। মানে গভর্নমেন্ট থেকে, সরকার থেকেও নিয়ন্ত্রিত করছে, বা সরকার থেকে অনেক কিছু জিনিস আছে, ধরো রেলপথ, বিমানপথ, বিভিন্ন জিনিস সরকারের হাতে। আবার দেখা গেল বিদ্যুৎ বা আর অনেক কিছু, বিভিন্ন স্বাস্থ্য দিক আর অনেক কিছু রয়েছে, সেগুলো প্রাইভেট সেক্টরের হাতে। তো মানে ওই যে প্রাইভেট সেক্টরের হাতে কখন যায়, যখন পুঁজিবাদী থাকে, কারো কাছে ইনভেস্টমেন্ট থাকে, তখন প্রাইভেট সেক্টর গুলি থাকবে। সেটাও আছে আমাদের ভারতবর্ষে। আবার দেখা গেল রাষ্ট্র থেকেও সরকারও এটা নিয়ন্ত্রিত করছে, তো এটা সমাজতান্ত্রিক। তো পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক যে মিলিত হয়ে যেটা যে অর্থনীতি গঠন করছে, সেটা হলো মিশ্র অর্থনীতি। আর আমাদের ভারতবর্ষে কিন্তু হলো মিশ্র অর্থনীতি। ওকে, তো বোঝা গেল পুঁজিবাদী কি। পুঁজিবাদী যেটা প্রাইভেট সেক্টর বগেরা থাকে, যে কোনো ব্যক্তি করতে ফ্রিলি থাকে। আর এই পুঁজিবাদীর ক্ষেত্রে কিন্তু মানুষ লাভের কথা চিন্তা করে। অবভিয়াসলি কেউ একটা বিজনেস ওপেন করলো, কেউ একটা দোকান দিল, তাহলে সেই দোকানটা সে কিভাবে লাভ হবে, সেটার কথাই তো সে চিন্তা করবে। এখন দেখা গেল কেউ একটা শাড়ির দোকান দিল, এখন সেই শাড়িটা কত বিক্রি করলে তার লাভ হবে, সে কিন্তু ওইটা চিন্তা করবে। সে কিন্তু মানুষের যে কোনটা ভালো হবে সেটা চিন্তা না করে, সেটা একটা এরকম চিন্তা ভাবনা করবে যে আমি যদি এরকম দামে এই শাড়িটা বিক্রি করি, তাহলে আমার কতটুকু লাভ হবে। ওইটা হলো পুঁজিবাদী, মানে পুঁজিবাদী ক্ষেত্রে লাভের কথা, মুনাফার কথা বেশি চিন্তা করে। আর সমাজতান্ত্রিক যারা সরকার থেকে করা, সরকার নিয়ন্ত্রণ করে, তখন কিন্তু সেটা কল্যাণের জন্য হয়। সেটা কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য হয়। ধরো গভর্নমেন্ট থেকে একটা হসপিটাল খুলে দিল, গভর্নমেন্ট একটা কোম্পানি খুলে দিল, তাহলে কি মানুষের কল্যাণের জন্যই তো। এখন একটা গভর্নমেন্ট একটা স্কুল খোলা হলো, তো এটা মানুষের ভালোর জন্য হবে। তার মানে এই না যে পুঁজিবাদী ক্ষেত্রে মানুষের ভালোর জন্য হয় না, মানে মানুষের ভালোর জন্য করে, বাট সেই ক্ষেত্রে লাভের কথাটাও বেশি চিন্তা ভাবনা করে। আর সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট থেকে নিয়ন্ত্রিত থাকে, সমাজের কল্যাণের জন্য কিন্তু সেটা করে থাকে। আর মিক্সড এর ক্ষেত্রে কি হয়, মিক্সড এর ক্ষেত্রে লাভের কথাও হয়, লাভও আসে, প্লাস কল্যাণও আসে, দুইটাই আসে। কারণ এখানে তো পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক দুইটাই আসছে। তো এখানে তো এটা হলো মিক্স। আর আমাদের ভারতবর্ষে কিন্তু এই দুটোই আছে, অর্থাৎ মিক্সড ইকোনমি। বোঝা গেল এটার কনসেপ্টটা। এখন এই কনসেপ্টটা আরো ডিটেলসে বুঝতে পারবে যদি তোমরা কনসেপ্ট ক্লাসটা করো। সেই কনসেপ্ট ক্লাসটা কোথায় পাবে? ওই যে আমাদের ভিক্টোরি ব্যাচ রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে কনসেপ্ট ক্লাস। সেটা দেখতে আরো ডিটেলসে তোমরা বুঝে যাবে। এখন এখান থেকে আমরা এমসিকিউস করব। যেরকম প্রথমটা তো আমরা দেখলামই, তারপরে আমরা চলো দেখি এখানে এক্সপ্লেনেশন রয়েছে, যেটা বলেছি সেটাই রয়েছে। আমি আবার একটু বলে দিচ্ছি। অর্থ ব্যবস্থা হলো সমাজ উৎপাদনে বন্টন, ভোগ বিনিময় সম্পর্কিত সকল কার্যাবলী, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ব্যবস্থা। মানে অর্থ ব্যবস্থা হলো সমাজে কোনো কিছু একটা উৎপাদন করা হবে, বা কাকে কি দেওয়া হবে, কি প্রোভাইড করা হবে, কোন ডিপার্টমেন্টে কোন কাজ হবে, বন্টন করা হবে, কে কোনটা ভোগ করলো, এই সম্পূর্ণ জিনিসটা কিভাবে চলছে না চলছে, তার যে কাঠামোটা রয়েছে, সেটাই হলো অর্থ ব্যবস্থা। সে অর্থ ব্যবস্থা কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের, যেটা এখনই এক্সপ্লেন করেছি।
এটি সীমিত সম্পদ ব্যবহার করে মানুষের চাহিদা পূরণে নিশ্চিত করে। রাজনৈতিক সংগঠন বা সামাজিক প্রথা চেয়ে এর মূল লক্ষ্য অর্থনৈতিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা ও নিয়ন্ত্রণ। অর্থাৎ এটি সমাজের অর্থনৈতিক কাঠামো নিয়মকানুনকে নির্দেশ করে যাতে উৎপাদন ও বন্টন সঠিকভাবে ঘটে। মানে বেসিক্যালি যাতে সবকিছু সঠিকভাবে উৎপাদন বলো, কোনো কিছু উৎপাদন করা বা কোন ডিপার্টমেন্টে কি কাজ থাকবে, কাকে কি কাজ দেওয়া না, সবটা যে সুন্দরভাবে চলে সেই জন্যই অর্থ ব্যবস্থাটা প্রয়োজন। ওকে, এখানে দেখো 27 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা কি, অর্থ ব্যবস্থার প্রধান তিন প্রকার। অর্থ ব্যবস্থা প্রধানত কয় প্রকার? তিন প্রকার। সেই তিন প্রকার সেটা কি, ওই যে পুঁজিবাদ, সমাজতন্ত্র আর মিশ্র অর্থনীতি। পুঁজিবাদ কি সেটা দেখে, যে সমাজতন্ত্র কি সেটাও দেখলাম, মিশ্র অর্থনীতি কি সেটাও দেখলাম। মিশ্র অর্থনীতি আমাদের ভারতবর্ষে কিন্তু মিক্সড ইকোনমি অর্থাৎ মিশ্র অর্থনীতি রয়েছে। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। এগুলি যদি আমি একটু এক্সপ্লেনেশন দেখি, যদিও আমি বলে দিয়েছি পৃথিবীর প্রতিটি দেশে অর্থনৈতিক ব্যবস্থা একই রকম নয়, সময় ও সমাজ অনুসারে পরিবর্তিত হয়। মানে পৃথিবীর মধ্যে এতগুলা দেশ আছে, সব দেশের মধ্যে সেম অর্থ ব্যবস্থা থাকবে এরকমটা নাই। যেখানে যে সময় যেখানে যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের সাথে ওই সময় অর্থনীতি এটা কিন্তু রয়েছে। যেরকম ধরো চায়নাতে যদি দেখি সেখানে সমাজতান্ত্রিক, আমাদের ভারতবর্ষে যদি দেখি মিক্সড ইকোনমি, মানে যেখানে যেটা দরকার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সিচুয়েশনের সাথে সাথে কিন্তু সেই অর্থ ব্যবস্থাটা হয়। অর্থ ব্যবস্থা তিন ধরনের, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যেরকম ভারতবর্ষে যখন যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু সমাজতান্ত্রিক ছিল, কিন্তু 91 এর পরে এলপিজি যে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটা হওয়ার পরে, এটা কি এটা ইউনিট 3 এর মধ্যে আছে, সেখানে ডিসকাস করবো, বা কনসেপ্ট ক্লাস করলে সেখানেও পেয়ে যাবে এলপিজি কি। তো ওই তখন থেকে কিন্তু এটা যে মিক্সড ইকোনমি হয়েছে, প্রথম থেকে কিন্তু মিক্সড ইকোনমি ছিল না, মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, যখন যেটা দরকার সে অ্যাকর্ডিং এসেছে। আর সব দেশে সমান থাকে না, সেম থাকে না। প্রধান তিন ধরনের অর্থ ব্যবস্থা সেগুলি কি, পুঁজিবাদ মানে ক্যাপিটালিজম, তারপর সমাজতন্ত্র মানে সোশিয়ালিজম, আর মিশ্র অর্থনীতি মানে মিক্সড ইকোনমি। ওকে, পুঁজিবাদ, সমাজতন্ত্র আর মিশ্র অর্থনীতি, এগুলো কনসেপ্ট কি অলরেডি কিন্তু আমরা পড়েছি। কনসেপ্টটা কি এখানে দেখো আবারও দেয়া হয়েছে, পুঁজিবাদের মধ্যে ব্যক্তিগত মালিকানা, লাভের উদ্দেশ্য, বাজারমুখী অর্থনীতি। মানে পুঁজিবাদের মধ্যে এটা ব্যক্তিগত থাকে, প্রাইভেট সেক্টর থাকে, এটা ব্যক্তিগত মালিকানা থাকে। এখন যে আমি গিয়ে একটা বিজনেস করলাম, এটা আমার ব্যক্তিগত আমার মালিকানা রয়েছে। এখন লাভের কোনো উদ্দেশ্য, এখানে কিন্তু সবাই লাভের কথা চিন্তা করবে। পাশাপাশি এটা বাজারমুখী থাকবে, মানে বাজারমুখী অর্থনীতি মানে বাজারের মধ্যে যে জিনিসটার চাহিদা রয়েছে সেই অ্যাকর্ডিং কিন্তু বেশি। এখন ধরো বাজারে দেখো, জাস্ট একটা এক্সাম্পল ধরো, এখন বলা হলো আলুর কথা। এখন দেখা গেল কি একজন আলু উৎপাদন করছে, মানে সেটা আলু যে কৃষি করছে তার ব্যক্তিগত মালিকানা থাকলো, তো সেখানে সে ওইটা নিয়ে বিজনেস করলো। এখন বাজারে দেখা গেল আর আলু চাহিদা তো অনেক বেশি, সে কি করবে, সেটা কিন্তু দাম বাড়িয়ে ফেলতে পারবে। জাস্ট এক্সাম্পল, দামটা বাড়িয়ে নিল। এখন দামটা বাড়ালে দেখা গেল দাম বাড়ে, চাহিদা বেশি হলে এটা দামও বাড়ালো, প্লাস পাশে উৎপাদনটা বেশি হলো বা বেশি সাপ্লাই করা হলো। তারপর দেখা যাবে যখন বেশি দাম হয়ে যাবে, আবার সেটা কি হচ্ছে, অনেকে বেশি দাম হলে আবার নিতে চাইবে না। তো ওই যে একটা বাজারের যে অর্থনীতি সেটা কিন্তু পুঁজিবাদী এটার মধ্যেও কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। ওকে, তারপর রয়েছে কি সমাজতন্ত্র রাষ্ট্রের মালিকানা, সামাজিক কল্যাণ, কেন্দ্রীয় পরিকল্পনা। মানে এটা আমাদের রাষ্ট্রের মালিকানা, বেসিক্যালি গভর্নমেন্টের মালিকানা থাকবে, রাষ্ট্রে সে কন্ট্রোল করবে, সমাজের কল্যাণের জন্য হবে, বা কেন্দ্র থেকে কিছু পরিকল্পনা, কিছু প্রজেক্ট থাকবে। যেরকম ধরো গভর্নমেন্ট থেকে কিছু পরিকল্পনা, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, এরকম বিভিন্ন জিনিস নেওয়া হয়েছে সরকার থেকে। তো ওইগুলি সমাজতন্ত্রের মধ্যে চলে আসে। তারপর হচ্ছে মিশ্র অর্থনীতি, পুঁজিবাদ, সমাজতন্ত্রের মিলিত বৈশিষ্ট্য, যেখানে ব্যক্তিগত উদ্যোগ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ একসাথে থাকে। মানে পুঁজিবাদ আর সমাজতন্ত্র আগের দুইটা মিলিত হয়ে মিশ্র অর্থনীতি হয়। এখানে ব্যক্তিগত উদ্যোগ থেকেও কেউ কিছু করতে পারে, আর সরকার থেকেও, সরকারের আন্ডারেও কিন্তু অনেক কিছু থাকে। দুইটা মিলিত হয়ে একটা দেশে অর্থনীতি চলে, সেটা হলো মিক্সড ইকোনমি, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে মিক্সড ইকোনমি। এই তিনটি প্রকারের মাধ্যমে উৎপাদন, বন্টন ও ভোগের পদ্ধতি ও নীতি নির্ধারিত হয়। বোঝা গেল এই তিনটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট।
তারপর 28 নাম্বার, পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদনের উপকরণের মালিককে, পুঁজিবাদী অর্থনীতিতে রাষ্ট্র, শ্রমিক, ব্যক্তি না সমাজ? পুঁজিবাদী অর্থনীতি হলে একটা ব্যক্তিগত মালিকানা থাকে, তো সেটা কি হবে? অবভিয়াসলি ব্যক্তি। ব্যক্তি তো এখানে তো এক্সপ্লেন করার দরকার নেই, কারণ কনসেপ্ট আমরা আগেই পড়েছি। যদি রাষ্ট্র বলা হয় সমাজতন্ত্র কিন্তু থাকবে, আর শ্রমিক আর সমাজ সেখানে এটা হবে না, আনসার ইজ ব্যক্তি। রাষ্ট্র হলে কি হবে? সমাজতন্ত্র। এখানে যেহেতু পুঁজিবাদী বলেছে তার জন্য এটা হয়েছে ব্যক্তি। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা একটু দেখে নাও। যে পুঁজিবাদী হলে ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের উপকরণ, জমি, কারখানা, যন্ত্রপাতি পুঁজি ব্যক্তির হাতে থাকে। এখন কেউ কারো কাছে এখন তার কাছে টাকা আছে, সে একটা জমি কিনলো, সেখানে কারখানা করলো, কোনো কিছু উৎপাদন করলো, তো ব্যক্তিগত মালিকানা আছে, ওইটাই পুঁজিবাদী। ব্যক্তি নিজের ইচ্ছা ও লাভের উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করে থাকে। সরকার সাধারণত সরাসরি হস্তক্ষেপ করে না। পুঁজিবাদীর ক্ষেত্রে সরকার সাধারণত জেনারেলি হস্তক্ষেপ করে না, খুব কম ক্ষেত্রে হস্তক্ষেপ করে, যখন কোনো কিছু লিমিটেশনের বাইরে চলে যায় তখন সেটা হস্তক্ষেপ করতে পারে। ধরো এখন কোনো একটা সবজি বিক্রেতা, এখন সবজি বিক্রেতা ব্যক্তিগত মালিকানা থাকলো, বা কেউ একটা বিজনেস করছে, একটা ব্যক্তিগত মালিকানা থাকলো, কিন্তু সে দেখা গেল আর বাজারে যত ধরে তাতে অনেক বেশি যে হাই রেটের মধ্যে সেটা করছে। যেরকম ধরো বিভিন্ন মেডিসিনের কোম্পানি থাকে, এখন মেডিসিনের কোম্পানি থাকে, সেটা তো পুঁজিবাদী। এখন কিন্তু একদম সরকার থেকে যদি একদমই যদি কোনো কিছু হস্তক্ষেপ না করে, তাহলে ওষুধের দাম তো অনেক বেড়ে যাবে, মেডিসিনের অনেক বেড়ে যাবে, মানুষ এত পরিমাণে অসুস্থ হচ্ছে, মেডিসিন রোজই দরকার হচ্ছে, ম্যাক্সিমাম মানুষের দরকার হচ্ছে, তো ওষুধের দাম তো অনেক বেড়ে যেত। তো এটা যাতে না হয়, তখন কিছু কিছু ক্ষেত্রে সরকারও কিন্তু হস্তক্ষেপ করে, বাট সরাসরি করে না, বাট যে সময় দরকার তখন হস্তক্ষেপও কিছু ক্ষেত্রে করে থাকে। তারপর 29 নাম্বার, পুঁজিবাদী অর্থনীতির মূল চালিকা শক্তি কি? পুঁজিবাদী অর্থনীতি মূল চালিকা শক্তি কি? সমাজ কল্যাণে, নাকি কোনো কিছু পরিকল্পনা, লাভ, না কর্মসংস্থান? এটা অবভিয়াসলি লাভ। লাভ আগে যে বলেছিলাম, লাভ। পরিকল্পনা সেটা সমাজতন্ত্রের মধ্যে আসে, সমাজ কল্যাণ সেটা সমাজতন্ত্রের মধ্যে গভর্নমেন্ট থেকে এটা আসে, কর্মসংস্থান এটা পুঁজিবাদীর ক্ষেত্রেও আসে, সমাজতন্ত্রের ক্ষেত্রেও আসে, মিক্সডের ক্ষেত্রে আসে, কিন্তু স্পেসিফিক ভাবে লাভটা সেটা শুধু পুঁজিবাদীর ক্ষেত্রে কিন্তু আসছে। ওকে, লাভ। আর যদি বলো লাভ এবং যে আমাদের যে রয়েছে পরিকল্পনা বা যে সমাজ কল্যাণ রয়েছে, তখন সেটা মিক্সডের মধ্যেও কিন্তু চলে আসে। কোশ্চেন বুঝে বেসিক্যালি আনসার করতে লাগবে। ওকে, আচ্ছা, এখানে তো এক্সপ্লেন করা আছে। পুঁজিবাদী তো অলরেডি অনেকবার বলেছি, তো এখানে এক্সট্রা বলার দরকার নেই, তোমরা একটু দেখে নিও। তারপরও কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। নেক্সট 30 নাম্বার, পুঁজিবাদী অর্থনীতিকে আর কি বলা হয়? যে প্ল্যান ইকোনমি, ফ্রি ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি, কন্ট্রোল ইকোনমি। তো এটাকে কি বলা হয়? ফ্রি ইকোনমি, মানে সবার জন্য ফ্রি। ফ্রি, সবাই ওপেনলি এখন যে কোনো কেউ বিজনেস করতে পারে, পুঁজিবাদী। ওকে, তো ফ্রি ইকোনমি। আর কোনো কিছু প্ল্যান হলে সেটা প্ল্যান ইকোনমি হলে সমাজতন্ত্রের মধ্যে আসে, সোশিয়ালিস্টিক হলে সমাজের মধ্যে আসে, কন্ট্রোল করা সেটা মানে বেসিক্যালি সমাজের মধ্যে আসছে। তো ফ্রি ইকোনমি পুঁজিবাদী অর্থনীতি অন্য আরেকটি নাম। ওকে, এই যে এখানে দেখা আছে প্ল্যান ইকোনমি। প্ল্যান ইকোনমি কি? এখানে সরকার উৎপাদন, বন্টন, মূল নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করে, এটি সমাজতান্ত্রিক বা কেন্দ্রীয় পরিকল্পনা অর্থনীতি দেখে, এটা সমাজতান্ত্রিক। আর ফ্রি ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতিকে ফ্রি ইকোনমি বা আরেকটা নাম মার্কেট ইকোনমিও বলা হয়। আরেকটা নাম আমরা জানলাম ফ্রি ইকোনমি, মার্কেট ইকোনমি মানে পুঁজিবাদী অর্থনীতি। এখানে উৎপাদনের উপকরণ ব্যক্তিগত মালিকানায় থাকে এবং বাজারে চাহিদা সরবরাহ অনুযায়ী মূল্য ও উৎপাদন নির্ধারিত করা হয়। বাজারে কি চাহিদা আছে, সেই বাজারে যে চাহিদা থাকে, সেই চাহিদা অ্যাকর্ডিং কোনো কিছু সরবরাহ করা হয়, সেই অ্যাকর্ডিং কিন্তু যেটা চাহিদা আছে সেটাই কিন্তু দেওয়া হয়। পুঁজিবাদীর ক্ষেত্রে সেটা কিন্তু লাভের কথা চিন্তা করে দেওয়া হয়। আর এটার মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকে, যা অন্য আরেকটা নাম ফ্রি ইকোনমি বা এটাকে মার্কেট ইকোনমিও বলা হয়। তারপর হচ্ছে সোশিয়ালিস্টিক ইকোনমি। এখানে উৎপাদনের উপকরণ রাষ্ট্রের মালিকানায় থাকে, উৎপাদনের উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ, ব্যক্তিগত লাভ নয়। সোশিয়ালিস্টিক মানে ওই সমাজতন্ত্রেরই পার্ট। আর কন্ট্রোল ইকোনমি হলো এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি, যেখানে বাজারে স্বাধীনতা সীমিত থাকে এবং সরকার মূল্য ও উৎপাদন নিয়ন্ত্রণ করে, মানে এটাও সমাজতন্ত্রেরই পার্ট, যেটা রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে থাকে। ওকে, তো কোশ্চেনটা আমাদের কি ছিল? কোশ্চেনটা ছিল পুঁজিবাদী অর্থনীতির আর কি বলা হয়, সেটা আনসার ফ্রি ইকোনমি। আরেকটা নাম আমরা কি দেখলাম? এই যে মার্কেট ইকোনমি।
নেক্সট কোশ্চেন, নেক্সট রয়েছে 31 নম্বর, পুঁজিবাদী অর্থনীতিতে মূল নির্ধারিত হয় সরকারের সিদ্ধান্তে, উৎপাদকের ইচ্ছায়, চাহিদা ও সরবরাহের নিয়মে, নাকি আদালতের মাধ্যমে? আদালতের মাধ্যমে হয় না, সরকারের সিদ্ধান্তেও হয় না, উৎপাদক কে উৎপাদক করে তার ইচ্ছায় কিন্তু সেটা হয় না, সেটা হয় কিসের চাহিদা, কি চাহিদা রয়েছে, চাহিদা সরবরাহ রয়েছে সেই নিয়মে কিন্তু হয়। একটা সিম্পল একটা এক্সাম্পল, যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুসারে কিন্তু দেওয়া হয়। এখন মার্কেটে চাহিদা রয়েছে একটা জিনিসের, তো যে চাহিদা রয়েছে সেই অ্যাকর্ডিং উৎপাদন করা হয়, সেই অ্যাকর্ডিং মার্কেটে নিয়ে এই জিনিসটা ধরো বিক্রি করা হলো, তো ওইটা পুঁজিবাদী। এখন মানে এখন ধরো কোম্পানি মালিকের ইচ্ছা হলো একটা জিনিস করে, কিন্তু সেটা চাহিদা নেই, সেটা করে কি কোনো লাভ হবে? হবে না। তাহলে উৎপাদকের ইচ্ছায় তো হবে না, সরকার কি সিদ্ধান্ত নিল সেটা ইচ্ছায় হবে না, কারণ পুঁজিবাদী সেটা তো ব্যক্তিগত চলে আসে, প্রাইভেট সেক্টরে চলে আসে, আদালতের মাধ্যমে হবে না, তো হবে কোনটা? চাহিদা ও সরবরাহের নিয়মে। ওকে, তো আনসারটা কি হবে? অপশন নাম্বার কত? অপশন সি। নেক্সট রয়েছে এখানে পুঁজিবাদী নিয়ে আবারও বলা হয়েছে, যেটা আগেও বলা হয়েছে। তারপর 32, পুঁজিবাদী অর্থনীতিতে সরকার সাধারণত সর্বত্র নিয়ন্ত্রণ করে, পরিকল্পনা তৈরি করে, হস্তক্ষেপ করে না, সব উৎপাদন বন্ধ করে দেয়। পুঁজিবাদী অর্থনীতিতে সবকিছু সরকার নিয়ন্ত্রণ অফকোর্স করে না, পরিকল্পনাও তৈরি করে না সরকারে, সবকিছু উৎপাদন বন্ধও করে না, হস্তক্ষেপ করে না, সাধারণত হস্তক্ষেপ করে না, মানে একদম যে করে না এরকমটা না, বাট সাধারণত হস্তক্ষেপ করে না, যখন খুব বেশি দরকার তখন হস্তক্ষেপ করে। তো আনসারটা হবে অপশন সি। তার জন্য কিন্তু সাধারণত কিন্তু বলা হয়েছে, এই ওয়ার্ডটা মনে রাখবে, জেনারেলি। নেক্সট রয়েছে 33 নম্বর, পুঁজিবাদী প্রতিযোগিতার ফল কি? পুঁজিবাদী প্রতিযোগিতার মধ্যে থাকে, এখন কোন একটা ধরো প্রাইভেট সেক্টর থাকতো, ধরো দুইটা প্রাইভেট স্কুলই আছে, এক্সাম্পল প্রাইভেট হসপিটাল আছে, ধরো প্রাইভেট দুইটা কোম্পানি আছে, দুইটা কোম্পানির মধ্যে দেখা গেল যে কোনো খাবার যে ফুড প্রসেসিং করা হয়, এখন দুইটার মধ্যে কম্পিটিশন, যদি ধরো একটা তোমার একটা কোম্পানি আছে, এখানে অন্য কোনো আর কোম্পানি নেই, একটাই আছে, তাহলে একটা তো এটা কোনো কিছু উৎপাদন করলো, যত খুশি তত দামে বিক্রি করতে পারবে, কিন্তু দেখা গেল আর একটা প্রথমে কোম্পানি আছে, তার সাথে আরেকটা কোম্পানি আসলো, তার মধ্যে একটা কম্পিটিশন চলে, দুইটার মধ্যে সেম জিনিস মোটামুটি বানানো হয়, কম্পিটিশন থাকবে, একটা কোম্পানি চাইবে না আমি বেটার বানাই, আরেকটা কোম্পানি চাই না আমি বেটার বানাই, আর মানুষ কি করবে? মানুষ কিন্তু যেখানে কম দামে পাবে সেখানে যাবে না, কম দামে ভালো জিনিস পেলে কে না চায়? সেটা তো সবাই চায়, কম দামে ভালো জিনিস সবাই চায়। তো ওই প্রতিযোগিতা যদি হয়, এরকম পুঁজিবাদী ক্ষেত্রে যদি মানে প্রতিযোগিতা হয়, কম্পিটিশন থাকে, তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো হয়, সেই জিনিসটা সব দিক থেকে কিন্তু ভালো হয়। এখন তো দুইটা কোম্পানি রয়েছে, দুইটা কোম্পানি, দুইটার ক্ষেত্রে চিপস বানানো হয়, দুইটা কোম্পানির মধ্যে কম্পিটিশন, কোম্পানি ওয়ান চাইবে আমি চিপস ভালো বানাই, কোম্পানি টু চাইবে চিপস আমি আরো বেটার বানাবো, আর কম্পিটিশন থাকবে যে আমি কম দামে দেবো, তাহলে মানুষ বেশি আকর্ষণ হবে, তো কম দামে ভালো জিনিসটা পাবে। তো কম্পিটিশন হলে যেরকম মানুষ কম দামিও জিনিসটা পাবে আর ভালো মানের জিনিসটা পাবে, একটা কোয়ালিটি থাকবে। এখন তো কোনো কম্পিটিশন নেই মার্কেটে, কোনো মার্কেটে কম্পিটিশন নেই, তাহলে সে ওই জিনিসটাও কোনো আপডেট করবে না, জিনিসটাও ভালো করবে না, বেশি দামে বিক্রি করবে, কারণ মানুষের কাছে অপশনই থাকবে না। কিন্তু যদি কম্পিটিশন থাকে তাহলে জিনিসটাও ভালো হবে, কম দামে মানুষ জিনিসটাও বেটার পাবে, তো এই কম্পিটিশন থাকাটা ভালো। তো এই দামের বৃদ্ধি পণ্যের মান উন্নয়ন, উৎপাদন কমে যায়, নাকি একচেটিয়া? তো দামের বৃদ্ধি, প্রতিযোগিতা থাকলে দামের বৃদ্ধি হবে, দাম কিন্তু আরো কমবে, তো এটা হবে না। পণ্যের মান মানে জিনিসপত্রের মান উন্নয়ন আরো বেটার হবে, তো অবভিয়াসলি এটাই হবে। উৎপাদন কমবে না, এখন প্রতিযোগিতা যদি বাড়ে তাহলে কি হবে? মানে জিনিসপত্র আরো কোয়ালিটি বেটার হবে, আর সেটা দামও কমবে, তাহলে মানুষের ক্ষেত্রে চাহিদা তো এটা বাড়বে, চাহিদা কমবে না তো। তাহলে চাহিদা কমলে উৎপাদনটাও তো বাড়বে, তো উৎপাদন কমে যাওয়া তো অপশন অফকোর্স হবে না। আর একচেটিয়াবাদ হবে না, একচেটিয়াবাদ মানে ধরো এখন একটাই কোম্পানি আছে, একটা দোকান আছে, সে যত খুশি তত দামে বিক্রি করা শুরু করবে জিনিসপত্র, তাতে একটা একচেটিয়া আসবে, কারণ তার কাছে অপশনই নেই। তো ওই জিনিসটাও কিন্তু প্রতিযোগিতা হলে ওই জিনিসটাও কিন্তু হবে না, সেই একচেটিয়াটাও হবে না। তো আনসার হবে পণ্যের মান উন্নয়ন। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এটা এক্সট্রা এক্সপ্লেন করার কিছু নেই, কারণ অলরেডি আমি আগে করেছি। নেক্সট 34, সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের উপকরণ মালিক কে? যে সমাজতান্ত্রিকের ক্ষেত্রে পুঁজিবাদী দেখলাম, এখন আমরা দেখলাম সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে অর্থনীতি উৎপাদনের যে উপকরণের মালিক কে? ব্যক্তি, রাষ্ট্র, শ্রমিক ইউনিয়ন, না বাণিজ্যিক সংস্থা? ব্যক্তি হলে পুঁজিবাদী হয়ে যাবে, আর সমাজতান্ত্রিক হলে সেটা হবে রাষ্ট্র। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি।
এক্সপ্লেনেশন, সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের প্রধান উপকরণ যেমন ভূমি, কারখানা, ব্যাংক, বিদ্যুৎ, খনিজ সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকে। মানে এই জিনিসগুলি কি রাষ্ট্রের মালিকানায় থাকে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। ব্যক্তিগত মালিকানা সীমিত রাখা হয়, রাষ্ট্রই নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে। এর মাধ্যমে সম্পদের একচেটিয়া রোধ করা যায় এবং ধনী গরিব বৈষম্য কমানো সম্ভব হয়। মূল লক্ষ্য হলো সামাজিক কল্যাণ ও জনগণের সমান সুযোগ দেওয়া। বেসিক্যালি সমাজতান্ত্রিক হলো যেখানে সমাজের নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, জনগণের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য যেগুলা করা হয় রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে, সেগুলা হলো সমাজতান্ত্রিক, যেটা আগেও এক্সপ্লেন করেছি। এগুলি দেখো তোমরা রিডিং পড়লেও কিন্তু বুঝতে পারবে। এটা কোনো ব্যক্তিগত মালিকানা না, কিন্তু এটা রাষ্ট্রই নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রই ব্যবস্থাপনা করে, সবকিছু ম্যানেজ করে থাকে রাষ্ট্র থেকেই, যেটা সমাজের ভালোর জন্য হয়ে থাকে। নেক্সট রয়েছে 35 নাম্বার, সমাজতান্ত্রিক অর্থনীতির মূল উদ্দেশ্য কি? ব্যক্তিগত লাভ না, ব্যক্তিগত লাভ পুঁজিবাদীর ক্ষেত্রে। বৈদেশিক বাণিজ্য হবে না, মজুরি বৃদ্ধি হবে না। আনসার সামাজিক কল্যাণ। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্যই হলো সমাজের যাতে কল্যাণ হয়, তো আনসার ইজ সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ, এখানে সমাজতান্ত্রিক নিয়ে আবারও বলা হয়েছে জনগণের কল্যাণ করা, আবার উৎপাদন অর্থনৈতিক কার্যক্রমে যাতে ব্যক্তিগত লাভ কিন্তু নয়, বরং সফলের প্রয়োজন, মানে সকলের প্রয়োজন মেটে, মানে সবার কিভাবে ভালো হয়, সবার কিভাবে প্রয়োজন মেটানো যায় সেটা দেখা, ব্যক্তিগত ভাবে না, সবার কিভাবে কল্যাণ হয় সেটাই দেখা হলো সমাজতান্ত্রিকের যে তার কাজ বা তার যে লক্ষ্যটা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মৌলিক চাহিদা সবার জন্য যাতে ইজি হয়ে যায়, সবার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠাটা করা হয়, ওইটাই হলো সমাজতান্ত্রিকের উদ্দেশ্য। নেক্সট 36, সমাজতান্ত্রিক অর্থনীতিতে সিদ্ধান্ত নেয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে কে সিদ্ধান্ত নেয়? বাজার, রাষ্ট্র, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ, উদ্যোক্তা নাকি ক্রেতা? আনসারটা কি হবে? এখানে সমাজতান্ত্রিক অর্থনীতির সিদ্ধান্তটা কে নেয়? অবভিয়াসলি সেটা কি হবে? সেটা কিন্তু যে রাষ্ট্র নেয়। কে নেয়? এটা রাষ্ট্র নেয়, অর্থাৎ রাষ্ট্র বা কেন্দ্রীয় পরিকল্পনা। সরকার থেকেই তো নেয়, রাষ্ট্রই তো সেই ডিসিশনটা নেয় বা প্ল্যানিংটা করে, যে সমাজতান্ত্রিক অর্থনীতির মানে যে ডিসিশনটা সেটা তো রাষ্ট্র থেকেই নিয়ে থাকে, গভর্নমেন্ট থেকে নিয়ে থাকে। এক্সপ্রেশন রয়েছে, অলরেডি বলেছি, আবারও আমি বলছি না, রিপিট আমি করছি না বারবার। নেক্সট 37 নাম্বার, সমাজতন্ত্রে কেন্দ্রীয় পরিকল্পনা বলতে বোঝায়। কেন্দ্রীয় পরিকল্পনা বলতে কি বোঝায়? স্বেচ্ছাচারী উৎপাদন, বাজার নির্ভর উৎপাদন, সরকার কর্তৃক পরিকল্পিত উৎপাদন নাকি বিদেশি সাহায্য? সমাজতান্ত্রিক কেন্দ্রীয় পরিকল্পনা বলতে কি বোঝায়? যে সরকার কর্তৃক যে পরিকল্পনা, মানে সরকার থেকে যে পরিকল্পনা নেওয়া হয়, যেখানে সরকার থেকে পরিকল্পনা নেওয়া হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখন তো নীতি আয়োগ আছে, আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো ওইগুলি কি কেন্দ্র থেকে, সরকার থেকে তো এটা নিয়ন্ত্রিত হয়েছে, সমাজের কল্যাণের জন্য হয়েছে। আর এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা কি 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 রয়েছে না রয়েছে সেটা ইউনিট 3 এর মধ্যে আছে, কনসেপ্টে আমি ডিটেলস আলোচনা করেছি, বা পরে প্র্যাকটিসের ক্লাসের মধ্যে আরো ডিটেলসে আলোচনা করব। তারপর রয়েছে দেখো, তারপর এখানে সেম আগের মতোই এক্সপ্লেনেশন রয়েছে, তো এখানে বলছি না, তোমাদের যে কিছু এক্সপ্লেন যেগুলি দেখো তোমরা রিডিং পড়ে বুঝবে বা আগে এক্সপ্লেন করা হয়েছে সেগুলি আমি বলছি না। তারপরেও যদি ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, মেসেজ করো, তোমরা ফোন করো বা কমেন্টের মাধ্যমে জানাও, কোনো অসুবিধা নেই, জানাবে। দরকার হলে তোমাদের জন্য আমি একটা ডাউট সেশনও রাখবো, তাও তোমরা যাতে বোঝো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও ডাউট থাকলে তোমরা আমাকে বলবে। আচ্ছা চলো নেক্সট যাই। 38 নাম্বার, সমাজতান্ত্রিক অর্থনীতিতে প্রধান লক্ষ্য হলো। সমাজতান্ত্রিক অর্থনীতির যে প্রধান লক্ষ্য সেটা কি কি রয়েছে? উৎপাদন বাড়ানো, নাকি সামাজিক সমতা ও ন্যায় বিচার, দামের বৃদ্ধি করা, নাকি যে আমদানি বৃদ্ধি? আনসারটা কি হবে এখানে? এখানে যেটা আনসার রয়েছে সেটা হবে সামাজিক সমতা ও ন্যায় বিচার। সমাজতান্ত্রিক অর্থনীতির প্রধান লক্ষ্যই হলো যাতে সমাজের মধ্যে একটা সমতা আসে, মানে একটা ব্যালেন্স আসে, সবার মধ্যে একটা সমতা, সবাই যাতে একটা ইকুয়াল অপরচুনিটি পায়, বা একটা ন্যায় বিচার হয়, সবার জন্য যাতে ন্যায় বিচার হয়, মানে সবার জন্য যাতে কল্যাণ হয়, ওইটাই হলো সমাজতান্ত্রিক অর্থনীতির প্রধান লক্ষ্য। ক্লিয়ার? তো আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে অপশন নাম্বার বি। এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে কি, এক্সপ্লেনেশনটা কি রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতিতে প্রধান লক্ষ্য হলো সমাজের সব মানুষের মধ্যে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানে সমাজের সব মানুষের মধ্যে যাতে একটা ন্যায় বিচার বা একটা সমতা, মানে সবাই যাতে সমান, এই জিনিসটা যাতে আসে, একটা ব্যালেন্স থাকে। রাষ্ট্র নিশ্চিত করে যে ধনী গরিবের বৈষম্য যাতে কম হয়, মানে ধনী আর গরিবের মধ্যে যাতে একটা পার্থক্য না থাকে, বৈষম্যটা কমা যায়, সেটা কিন্তু রাষ্ট্র থেকেই কিন্তু পরিকল্পনা নেওয়া হয়, বিভিন্ন জিনিস নেওয়া হয় যাতে ধনী গরিবের মধ্যে বৈষম্যটা দূর করা যায়।
শিক্ষা, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, দেন বসবাসের মতো সুযোগ সমানভাবে প্রদান করা, যাতে সবার মধ্যে সবাই যাতে শিক্ষাটা পায়, স্বাস্থ্য ব্যবস্থা বা যে কর্মসংস্থান, বসবাসের যে সুযোগ রয়েছে এগুলো সবাই সমানভাবে পায়, সবাই যাতে সুযোগ সুবিধা পায়, সেটাই কিন্তু যে প্রদান করে থাকে গভর্নমেন্ট থেকে। এর মাধ্যমে সমাজ কল্যাণ নিশ্চিত হয় এবং সকল নাগরিকের মৌলিক চাহিদাও পূরণ হয়। লক্ষ্য হলো, এটা লক্ষ্যটা কি, সমাজতান্ত্রিকের লক্ষ্য কি, একটি সুষ্ঠু ও সমতার ভিত্তিতে পরিচালিত অর্থনীতি গড়ে তোলা, মানে তার লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও সমতার ভিত্তিতে যাতে পরিচালিত অর্থনীতি গড়ে তোলা হয়, এটাই কিন্তু হলো তার লক্ষ্যটা। ক্লিয়ার, বোঝা গেল সমাজতান্ত্রিকের যে বিষয়টা রয়েছে সেটা। নেক্সট কোশ্চেন 39 নাম্বার, সমাজতন্ত্রের লাভের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয়, যে সমাজতন্ত্রের লাভের পরিবর্তে কোন জিনিসটাতে গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিগত সম্পদ, জনকল্যাণ, বিদেশি বাণিজ্য, কর সংগ্রহ। আনসার কি হবে, জনকল্যাণ। জনকল্যাণ, সমাজতন্ত্রের লাভের ক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পদের নয়, জনকল্যাণের জন্য সবার যাতে কল্যাণ হয় সেই দিকেই কিন্তু ফোকাস করা হয়, সেদিকেই গুরুত্ব দেওয়া হয়। তো আনসার ইজ অপশন নাম্বার বি। আনসারটা কি হবে, আনসারটা হবে অপশন নাম্বার বি। এখানে দেখো এক্সপ্লেনেশনও কিন্তু রয়েছে, সমাজতান্ত্রিক অর্থনীতিতে মূল লক্ষ্য ব্যক্তিগত লাভ নয় বরং জনকল্যাণ নিশ্চিত করা, মানে ওই আগে যেটা বলা হয়েছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তিগত কোনো পার্সোনাল কোনো যে লাভ কিন্তু দেখা হয় না, এটা সবার যাতে কল্যাণ হয়, জনকল্যাণ হয়, সেটাই কিন্তু দেখা হয়। উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয় মানুষের প্রয়োজন মেটাতে। শিক্ষা, স্বাস্থ্য সেবা, খাদ্য, মৌলিক চাহিদা সবার জন্য সহজলভ্য করা হয়। রাষ্ট্র, ব্যক্তি বা সংস্কার মুনাফার চেয়ে সমাজের সর্বোচ্চ কল্যাণে প্রাধান্য দেয়। এতে সামাজিক ন্যায়, বিচার ও অর্থনীতি সমতা বজায় থাকে। বেসিক্যালি খুব সহজভাবে বলতে গেলে সম্পূর্ণটা একত্রে বলে দিচ্ছি, সমাজতান্ত্রিক মানে যেটা ব্যক্তিগত লাভের ক্ষেত্রে চিন্তা করা হয় না, অর্থাৎ সমাজের সবার ভালো হচ্ছে কিনা, কল্যাণ হচ্ছে কিনা সেটাই ফোকাস করা হয়, যেটা রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করা হয়, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বা অন্যান্য সব ক্ষেত্রে সবাই যাতে সমান সুযোগ পায়, একটা সমতা থাকে, ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য না থাকে, বৈষম্যটা দূর করা যায়, একটা সমাজে সমতা থাকে, একটা ব্যালেন্স থাকে, জনকল্যাণে কল্যাণ হয়, সেই জন্যই কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিটা রয়েছে, যেটা মানে সরকার থেকে কিন্তু নেওয়া হয়। এটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 40 নাম্বার। 40 নাম্বার রয়েছে সমাজতন্ত্রের বেকারত্ব। এই যে সমাজতন্ত্রের মধ্যে বেকারত্ব, এটা কি স্বাভাবিক ধরা হয়, এটা নিষিদ্ধ ও গ্রহণযোগ্য, প্রয়োজনীয় ধরা হয়, নাকি উৎসাহিত করা হয়? আনসারটা কি হবে, এটা আনসারটা হবে নিষিদ্ধ ও অগ্রহণযোগ্য, মানে সমাজতন্ত্রের মধ্যে যে বেকারত্বটা সেটা কিন্তু নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য রয়েছে। তো আনসার কি হবে, আনসারটা হবে অপশন নাম্বার বি। এক্সপ্লেনেশন দেখো, সমাজতান্ত্রিক অর্থনীতিতে প্রত্যেক নাগরিককে কাজ দেওয়া হয়, দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, মানে সমাজতান্ত্রিক যদি হয় সেটার মধ্যে মানে সরকার থেকে দায়িত্ব থাকে যাতে দেশে প্রতিটা নাগরিক যাতে কাজ করতে পারে, তাদের কর্মসংস্থান সুযোগ দেওয়া, সেটা সরকারের দায়িত্ব। যেরকম চায়নাতেই রয়েছে, সরকার থেকে কিন্তু যে কে কোন ফিল্ডের মধ্যে ভালো থাকে সেই কাজটাই দেওয়া হয়, কারণ রাষ্ট্রের দায়িত্ব যে কে কোন কাজটা করবে। তো এটা কিন্তু একটা মানে সেই বেকারত্ব কিন্তু থাকে না, এরকম অনেক দেশে রয়েছে। তো এটা হলো সমাজতান্ত্রিকের একটা পয়েন্ট। বেকারত্বকে অগ্রহণযোগ্য ও সমাজের জন্য ক্ষতিকর মনে করা হয়, মানে বেকারত্ব যেটা গ্রহণযোগ্য না, বেকারত্বটা একটা পজিটিভ দিকে দেখা হয়, এটা একটা নেগেটিভ দিক। বেকারত্ব থাকা কেউ পছন্দ করে না, বেকার থাকতে, তো বেকারত্বটা কিন্তু একটা নেগেটিভ একটা সাইড, সমাজের জন্য একটা ক্ষতিকর মনে করা হয়। উৎপাদনশীল খাতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা হয় যাতে দারিদ্র্য হ্রাস পায়। আর উৎপাদনশীল যে খাত রয়েছে, যেখানে উৎপাদন করা হয়, মানে ওই যে ইন্ডাস্ট্রি যে সেক্টর রয়েছে, ওই সেক্টরগুলি নিয়ে ইউনিট 3 প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে, তখন আমরা পড়বো। ওই উৎপাদন খাতের মধ্যে কি করা হয়, এই যে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা হয়, মানে এমপ্লয়মেন্টের সুযোগ দেওয়া হয়। এখন ধরো কোনো একটা উৎপাদন মানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, সেখানে একটা ইন্ডাস্ট্রি একটা কোম্পানি থাকলে সেখানে যে কাজের জন্য লোক লাগবে, তো কাজের জন্য লোককে অ্যাপয়েন্ট করা হয়, তো মানুষকে কাজ করার সুযোগ দেওয়া হয়, তো তারাও কিন্তু ইনকাম করছে, উৎপাদনও হচ্ছে, তো ওভারঅল অর্থনীতিটা কিন্তু একটা ব্যালেন্স কিন্তু থাকে। তো এরকম কর্মসংস্থান যদি সুযোগ করা হয় তাহলে অবভিয়াসলি বেকারত্বটা কমবে, মানুষের যে দারিদ্রতা রয়েছে সেই জিনিসটা কমবে, দারিদ্রতা কিন্তু হ্রাস পায়। নতুন শিল্প ও কৃষি উদ্যোগের মাধ্যমে চাকরির সুযোগ বাড়ানো হয়, যে নতুন শিল্প বা কৃষি উদ্যোগের মাধ্যমে বিভিন্ন চাকরির সুযোগ, ওই কর্মসংস্থান সুযোগ হয়, মানুষ কাজের সুযোগ পায়, তো চাকরির সুযোগ পায়, তো চাকরির সুযোগটা কিন্তু বৃদ্ধি হয়। ফলে সব নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং সামাজিক সমতাও বজায় থাকে, মানে একটা সব নাগরিকের যে অর্থনৈতিক দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে সে একটা স্টেবল রয়েছে সেটাও নিশ্চিত হয়। পাশাপাশি যে সমাজের মধ্যে একটা সমতাও কিন্তু, একটা ব্যালেন্সও কিন্তু চলে আসে সমাজতান্ত্রিকের ক্ষেত্রে।
তারপর 41 নাম্বার, সমাজতান্ত্রিক অর্থনীতিতে মূল নির্ধারণ করে, যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে মূল নির্ধারণ করে কি, বাজার, রাষ্ট্র, ভোক্তা নাকি বেসরকারি সংস্থা? আনসারটা কি, সমাজতান্ত্রিক অর্থনীতিতে কোন জিনিসটা নির্ধারণ করে, সমাজে, রাষ্ট্র না ভোক্তা না বেসরকারি সংস্থা? রাষ্ট্র। অফকোর্স সমাজতান্ত্রিকে তো রাষ্ট্রই তো হবে। নেক্সট এক্সপ্লেনেশন রয়েছে, এটার মধ্যে আর আলাদাভাবে বলার কি দরকার আছে, এটা তো অলরেডি আগে বলেছিলাম। কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে কিন্তু ছিল যে আমাদের সমাজতন্ত্র নিয়ে, ওকে, যেটা আনসার হলো রাষ্ট্র। আর এক্সপ্লেনেশন আগে অলরেডি বলা হয়েছে, তো এখানে আমি আর বলছি না, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, বা স্ক্রিনশট নেওয়ারও দরকার নেই, যারা কোর্সে আছে সেই কোর্সে দিয়ে দেবো, আর বা টেলিগ্রাম গ্রুপের মধ্যে এই পিডিএফটা আমি আগামীকালকেই দিয়ে দেবো। আচ্ছা নেক্সট রয়েছে 42 নাম্বার, মিশ্র অর্থনীতি। যে মিশ্র অর্থনীতিটা কি, এটা কেবল পুঁজিবাদ? কেবল পুঁজিবাদ তো অফকোর্স নয়, কেবল সমাজতন্ত্র নয়, এটা পুঁজিবাদ আর সমাজতন্ত্র দুইটার মিক্সড, মানে পুঁজিবাদী আর সমাজতন্ত্রের মিশ্রণ, দুইটার মিক্সড, ওইটাই হলো মিশ্র অর্থনীতি। এখন মিশ্র অর্থনীতি থেকে আমরা কিছু কোশ্চেন দেখে নেব। আমরা কিন্তু প্রথমত যে অর্থনীতি কি, তা যে বিভিন্ন অ্যাডাম স্মিথ বা রবিনস রয়েছে, মার্শাল রয়েছে, তাদেরটা নিয়ে আমরা দেখলাম। তারপর কিন্তু দেখা শুরু করলাম যে অর্থ ব্যবস্থা যেটা 3 ধরনের, যেখানে পুঁজিবাদী নিয়ে কিছু দেখলাম, আমরা সমাজতান্ত্রিক নিয়ে কিছু দেখলাম। এখন আমরা দেখবো এখন মিশ্র অর্থনীতি থেকে, অর্থাৎ ইউনিট 1 এর চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমরা এখন দেখছি। আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছো। কনসেপ্ট ক্লাস দেখলে আমি এতটুকু বলতে পারি, তোমরা যারা যারা কনসেপ্ট ক্লাস এসে দেখেছো, দেখে তোমরা এই আজকের প্র্যাকটিস ক্লাসটা করছো, তোমাদের যে আর মুখস্থ করতে লাগবে না চ্যাপ্টার 1টা, পরীক্ষার আগে একটু রিভিশন করলে আরামসে হয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। কিরকম লাগলো বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা লাইভ ক্লাসও কিন্তু নিয়ে আসবো, সেখানে ম্যারাথন, মহা ম্যারাথন, প্রচুর ক্লাসেস আমরা নিয়ে আসবো। আমরা চেষ্টা করবো দিনে একটা কেন 2টো করে ক্লাস দেওয়ার জন্য। সেটার জন্য জাস্ট একটু ধৈর্য রাখো আর আমাদের সাথে থাকো, পাশে থাকো, ভিডিও দেখো কিন্তু শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না, এতটুকু তো আমরা তোমাদের থেকে এতটুকুই চাই, একটু সাবস্ক্রাইব করে দিও, আর কিছু কিন্তু চাই না। বাকি তোমরা জাস্ট সাথে থাকো, পাশে থাকো, আমরা তোমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসবো। আচ্ছা, এখানে দেখো মিশ্র অর্থনীতির কিছু এক্সপ্লেনেশন রয়েছে, আগেও যদিও বলেছি। মিশ্র অর্থনীতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে পুঁজিবাদ আর সমাজতন্ত্রের বৈশিষ্ট্য একসাথে থাকে, মানে ওই পুঁজিবাদ পড়লাম, সমাজতন্ত্র পড়লাম, দুইটা একত্রে যখন আসবে তখন হয়ে যাবে মিশ্র। ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগ যেমন থাকে, তেমনি রাষ্ট্রীয় মালিকানা পরিকল্পনাও থাকে। ওই ব্যক্তিগত মালিকানাও থাকে, ব্যক্তিগত উদ্যোগও থাকে, যেটা পুঁজিবাদী, আবার রাষ্ট্র থেকেও যে মালিকানা, রাষ্ট্র থেকে, সরকার থেকেও যে পরিকল্পনা করবে সেটাও থাকে। অর্থাৎ পুঁজিবাদী আর সমাজতন্ত্র দুইটার মিক্সড থাকে, ওইটা মিক্সড হয়েই কিন্তু মিশ্র অর্থনীতি হচ্ছে। আর মিশ্র অর্থনীতির একটা উদাহরণই হলো আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ। এর লক্ষ্য হলো ব্যক্তিগত লাভ ও সামাজিক কল্যাণের মধ্যে সমন্বয়, মানে এই মিশ্র অর্থনীতির লক্ষ্য হলো যাতে ব্যক্তিগত লাভও যাতে হচ্ছে, আবার রাষ্ট্রেরও যাতে সবাই যাতে কল্যাণ হচ্ছে, দুইটার মাঝখানে একটা ব্যালেন্স যে সৃষ্টি করা, সেটাই হলো মিশ্র অর্থনীতির লক্ষ্য। বেসরকারি খাত উৎপাদন বাড়ায়, রাষ্ট্র খাত সামাজিক সেবা দেয়, মূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান নিশ্চিত করে। মানে বেসরকারি প্রাইভেট যে সেক্টরগুলো আছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, স্কুল, হসপিটাল, এগুলি কি অবভিয়াসলি উৎপাদনগুলি বাড়ায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, উৎপাদন বাড়ায়, অনেক নতুন নতুন জিনিস বানায়। তো রাষ্ট্র খাতে বা রাষ্ট্রের যে খাত রয়েছে, মানে পাবলিক সেক্টর রয়েছে, এগুলি অনেক পরিষেবা দেয়। এই ধরো টিচিং ফিল্ডে, টিচিং প্রফেশন, এটা একটা পরিষেবা দেওয়া হচ্ছে, পুলিশ পরিষেবা দেওয়া হচ্ছে, ডক্টর পরিষেবা দিচ্ছে, তো এটি রাষ্ট্র খাতে চলে আসছে। তারপর মূল্য নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, বা কর্মসংস্থানও কিন্তু নিশ্চিত করা হয়। কর্মসংস্থান কিন্তু গভর্নমেন্ট সেক্টরও আছে, প্রাইভেট সেক্টরও আছে, তো কর্মসংস্থান করা হচ্ছে। তো দুইটা মিলে যখন হচ্ছে তখনই তো হচ্ছে মিক্সড ইকোনমি, মিন্স মিশ্র অর্থনীতি। ফলে অর্থনীতিতে ভারসাম্য ও জনগণের জীবন মান উন্নয়ন হয়। ফলে কি হয়, অর্থনীতিতে ভারসাম্য ও জনগণের যে জীবন মানটা সেটা কিন্তু অনেকটা উন্নয়ন হয়। বুঝা গেল, এটা গেল মিশ্র অর্থনীতি। আশা করি বুঝতে পারছো। আর প্রতিটা এমসিকিউ এক্সপ্লেনেশন আমাদের জানতে লাগবে, তবে আমরা আনসার করতে পারবো। কোশ্চেন পড়লাম, 4টা অপশন পড়লাম, আর আনসার তোমরা বললে বা আমি বললাম, তাতে কোনো লাভ হবে না, সত্যি কোনো লাভ হবে না। সেটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের এখন অনেক কিছু জানতে লাগবে, শিখতে লাগবে, আর প্র্যাকটিস এরকম ভাবে হতে লাগবে যাতে প্র্যাকটিসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আমরা শিখে যাই, ক্লাসের পরে গিয়ে এত মুখস্থ করতে না লাগে, ক্লাসের মাধ্যমে আমরা সবকিছু শিখে নেব। সময় লাগবে, টাইম কনজিউমিং হবে, বাট বেস্ট হবে, এতটুকু তোমাদের আমি বলতে পারি। আচ্ছা, তারপর
তারপর হচ্ছে 43 নাম্বার, মিশ্র অর্থনীতিতে উৎপাদনের উপকরণের মালিকানা থাকে কেবল রাষ্ট্রের হাতে থাকে নাকি ব্যক্তির হাতে, নাকি রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের হাতে? অফকোর্স রাষ্ট্র আর ব্যক্তি উভয়ের হাতে তো থাকে মিশ্র অর্থনীতি। নেক্সট মিশ্র অর্থনীতি আবারও এক্সপ্লেনেশন, যেটা আগে বলেছি সেম জিনিসই কিন্তু রয়েছে, সেম জিনিসও রয়েছে, আলাদাভাবে বলার দরকার নেই, শুধু একটু জায়গা বলে দিচ্ছি। এটা আগে বললাম দুইটা রাষ্ট্র আর ব্যক্তি দুইটার হাতেই থাকে। বেসরকারি খাতের মধ্যে শিল্প, ব্যবসা, বাণিজ্য, কৃষি ইত্যাদি থাকে। আর রাষ্ট্রীয় খাতের মধ্যে যেরকম বিভিন্ন সেক্টর, বিদ্যুৎ, রেলপথ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি থাকে। মানে কিছু বেসরকারি হাতে, কিছু গভর্নমেন্টের হাতে থাকে, দুইটা মিলে তারপর হচ্ছে মিশ্র অর্থনীতি, ওইটাই বলা হয়েছে, অন্য কিছু না। 44 মিশ্র অর্থনীতিতে দুইটি উদ্দেশ্য কি? মিশ্র অর্থনীতির উদ্দেশ্য কি? রপ্তানি আমদানি, লাভ ও কল্যাণ, বিনিয়োগ ও মজুরি, শ্রম ও উৎপাদন। অনেকবার বলেছি, প্রতিটা এমসিকিউর মধ্যে রয়েছে লাভ ও কল্যাণ। লাভ পুঁজিবাদী, কল্যাণ সমাজতন্ত্র, দুইটা মিলে হচ্ছে মিশ্র অর্থনীতি। তো দুইটা উদ্দেশ্যই হলো লাভ ও কল্যাণ, দুটোই হয়, যাতে লাভও হয় কল্যাণও হয়। আবারও এক্সপ্লেনেশন, সেম এক্সপ্লেনেশন, মিনিং ঘুরিয়ে ফিরে সেমই, কিন্তু নতুন কিছু না, ঘুরিয়ে ফিরে সেম। তারপর 45 মিশ্র অর্থনীতিতে সরকারের ভূমিকা কি? মিশ্র অর্থনীতির মধ্যে সরকারের কি ভূমিকা থাকে? পুরোপুরি অনুপস্থিত? অফকোর্স নট। আংশিক নিয়ন্ত্রণ পরিকল্পনা, কেবল কর সংগ্রহ করার না, বিদেশি বাণিজ্য না, আংশিক নিয়ন্ত্রণ মানে আংশিক, মানে মিশ্র অর্থনীতিতে সরকারেরও মানে কিছু ভূমিকা থাকে, আবার প্রাইভেট সেক্টরের ভূমিকা, মানে দুইটারই ভূমিকা থাকে, আংশিক থাকে, ওই মানে বলতে পারে হাফ হাফ থাকে, তো আংশিক নিয়ন্ত্রণ ও পরিকল্পনা করা। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার? আবারও সেম এক্সপ্লেনেশন। তারপর 46 নাম্বার, মিশ্র অর্থনীতিতে বাজার নির্ধারণ করে মৌলিক পণ্যের দাম, সরকারি সেবার মান, অধিকাংশ পণ্যের দাম, নাকি কর নীতি? আনসারটা এখানে কি হবে? যে আনসারটা হবে অধিকাংশ পণ্যের দাম। অধিকাংশ পণ্যের দাম মানে পণ্যের দামের উপর, ম্যাক্সিমাম পণ্যের দামের উপর নির্ধারণ করে যে বাজারের মধ্যে মানে কোন একটা জিনিসে কিরকম দাম হবে না হবে, সেটা সেটা কিন্তু মানে মিক্সড অর্থনীতি কিরকম হবে, সেটা প্রাইভেট হোক আর পাবলিক সেক্টরে হোক, সেটা মানে ডিপেন্ড করে কিসের উপর? ওই যে অধিকাংশ জিনিসের দামের উপরও কিন্তু ডিপেন্ড করে। ওকে, তারপর 47 নাম্বার, মিশ্র অর্থনীতিতে সামাজিক কল্যাণ নিশ্চিত করে। মিশ্র অর্থনীতিকে সামাজিক কল্যাণ নিশ্চিত করে বেসরকারি খাত, সরকার, বিদেশি সংস্থা, নাকি বাজার? মানে মিশ্র অর্থনীতিতে সামাজিক কল্যাণও কিন্তু রয়েছে, সেটা কে নির্ধারণ করে? সেটা সরকার নির্ধারণ করে। যদি লাভ কে নির্ধারণ করে তখন কিন্তু হয়ে যাবে যে পুঁজিবাদী, যেটা বেসরকারি রয়েছে, আর যদি জনকল্যাণ তখন কিন্তু সরকার। তো আনসারটা কি? আনসার হলো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হলো এটার আনসারটা। নেক্সট হলো 48 নাম্বার, এক্সপ্লেনেশন সেম রয়েছে, তার জন্য আমি আর এক্সপ্লেনেশন এখানে বলছি না, বারবার সেম জিনিস রয়েছে, মিনিং সেম, ঘুরিয়ে ফিরে মিনিং সেম। তারপরও ডাউট থাকলে ডোন্ট ওয়ারি, আমি আছি, আমাকে বলবে, আমি প্রয়োজন আবারও ক্লাস দেব, তাও তোমরা ভালো করে বুঝো। আচ্ছা 48, মিশ্র অর্থনীতিতে একচেটিয়া ব্যবসার রোধ ব্যবস্থা নেই। একচেটিয়া, মিশ্র অর্থনীতিতে কি হয়? একচেটিয়া রোধ ব্যবস্থা নেই। একচেটিয়া জিনিসটা বলেছিলাম, ধরো কোন একটা জায়গার মধ্যে একটাই টিফিনের দোকান আছে, এখন একটা টিফিনের দোকানে এখানে পুরি সবজি বানালো, সে যদি এখন আর তো অপশন নেই, মানুষ পুরি সবজি, এখন টিফিন তো খেতেই লাগবে, টিফিন তো খেতেই লাগবে, তখন সেই ক্ষেত্রে সে কি করবে? সে যদি এখন 20 টাকা টিফিনটা দেখে সে 50 টাকা বিক্রি করলো, মানুষ কিন্তু কিনতে বাধ্য। সবাই না কিনলো, কিছু না কিছু মানুষ তো কিনবো, কেউ আর প্রতিবাদ করতে পারবে না, বা করলে কোনো লাভ হবে না, কারণ কম্পিটিশন নেই। ওইটা একচেটিয়া। কিন্তু দেখা গেল ওই দোকানের পাশে অন্য আরেকটা দোকান হলো, তাহলে তো কম্পিটিশনে দেখা যায় এখানে তো 50 টাকা, তার থেকে বলে আমি 7-এর দোকানে যেমন 20 টাকায় পেয়ে যাবো, তখন কি হবে? আগে যে 50 টাকা বিক্রি করতো তার মধ্যে একটা আরে না, আমার দোকানে তো কেউ আসে না, আমারও এখন দাম কমাতে হবে, সেও 20 টাকা আনলো, এখন দেখা গেল দুই দোকানে 20 টাকা, এখন মানুষ কোনটাতে যাবে? যেখানে বেটার পাবে, বেটার কোয়ালিটি পাবে সেখানে, তার মানে সেই কোয়ালিটিটাও বেটার হলো, দামটাও কম হলো, মানে কম টাকায় বেশি পেলো, ওইটা হলে জিনিসটা বেটার হবে। কিন্তু ওই মিশ্র অর্থনীতির মধ্যে এই একচেটিয়া ব্যবসাটা কিন্তু মানে রোধ করা হয়, এই জিনিসটা দূর করা হয়, একচেটিয়াটা মানে সেটা প্রপার না, সেটা মানুষের জন্য, জনগণের জন্য ভালো না। তো মিশ্র অর্থনীতি থাকলে না ওই জিনিসটা কিন্তু অনেকটা রোধ করা যায়। যে বাজার যে রোধ, আর এটা রোধ করার জন্য কোন জিনিসটা এটা মানে ব্যবস্থা নেয়? বাজার, রাষ্ট্র, ব্যবসায়ী সংস্থা, নাকি বিদেশি ব্যাংক? বিদেশি ব্যাংক তো অফকোর্স হবে না, এখানে বাজার হবে, রাষ্ট্র হবে, নাকি ব্যবসায়ী সংস্থা হবে? আনসারটা কি হবে? আনসারটা হবে অফকোর্স রাষ্ট্র, রাষ্ট্র। ওকে, রাষ্ট্র কিন্তু আনসারটা হবে, ব্যবসায়ী সংস্থা হবে না, বাজারও এখানে হবে না, রাষ্ট্রটাই কিন্তু এখানে হবে। ওকে, আর এটার এক্সপ্লেনেশন যদি আমি দেখি তাহলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মিশ্র অর্থনীতিতে রাষ্ট্র
একচেটিয়া ব্যবসা মানে মনোপলি এটাকে বলা হয়, রোধের জন্য ব্যবস্থা নেয়। মানে রাষ্ট্র কি করে মনোপলি, রাষ্ট্র থেকে কিন্তু এখন যদি কেউ দেখা গেল করে সে আর কোনো অপশন, একটা 10 টাকার জিনিসটা সে 50 টাকা বিক্রি করলো, তখন গভর্নমেন্ট থেকে হস্তক্ষেপ করতে হবে যে না, এটা তো তোমার 50 টাকার জিনিসটা তুমি 10 টাকাটা 15 টাকায় বিক্রি করতে পারো, এখানে লাভ হবে, কিন্তু এটা 50 টাকা তুমি বিক্রি করতে পারো। তখন সরকার এসে হস্তক্ষেপ জিনিসটা করে, প্রাইভেট সেক্টর হলো কিছুটা হলো হস্তক্ষেপ করতে পারে। তো এটা রাষ্ট্র এই জিনিসটা রোধ করার জন্য ব্যবস্থা নিতে পারে, তো রাষ্ট্রের কাছে সে অধিকার আছে। তো তার জন্য আনসারটা হয়েছে রাষ্ট্র। রাষ্ট্র এটি নিশ্চিত করে যাতে প্রতিযোগিতা স্বাভাবিক থাকে এবং ভোক্তা ন্যায্য দামে পণ্য পায়। মানে রাষ্ট্র নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে সব প্রতিযোগিতাও যাতে একটা প্রতিযোগিতা থাকলেও যদি একটা হেলদি প্রতিযোগিতা থাকে, হেলদি কম্পিটিশন থাকে, পাশাপাশি যে ভোক্তা রয়েছে, যে ধরো যে কাস্টমার রয়েছে, তারা ন্যায্য মূল্যে জিনিসটা পায়। রাষ্ট্রের নিয়ন্ত্রণ বড় ব্যবসায়ী বা কর্পোরেশন অতিরিক্ত দাম নির্ধারণ করতে বা বাজার দখল করতে পারে না। মানে ধরো এখন বড় বড় ব্যবসায়ী রয়েছে, তারা যদি তার ইচ্ছা মতে মানে অতিরিক্ত দাম দিয়ে দেয়, যে জিনিসটা যেরকম দাম কিছুটা লাভ হলে কিছুটা রাখতে পারে, কিন্তু একদম এক্সট্রিম লেভেলে সে যে দাম রাখবে সেটা সে পারবে না। সেই ক্ষেত্রে যেহেতু মিশ্র অর্থনীতি, সেখানে শুধু সরকার মানে প্রাইভেট সেক্টর দিয়ে থাকে এরকম না, রাষ্ট্র কিন্তু কন্ট্রোলে আছে, রাষ্ট্র মেনলি কন্ট্রোলে আছে, তখন রাষ্ট্র থেকে কিন্তু সেটা হস্তক্ষেপ করতে পারে। সেই জন্য অতিরিক্ত যে কিছু করে ফেলবে সেটা কিন্তু পসিবল হবে না, সেটার জন্য রাষ্ট্রের প্রয়োজন হয়। ওই জন্য একচেটিয়া ব্যবস্থাটা রাষ্ট্র কিন্তু অনেকটা দূর করতে পারে। সরকারি পদক্ষেপ বাজারে সুষ্ঠু পরিবেশে বজায় থাকে এবং অসাম্য ও শোষণ কমানো যায়। নেক্সট 49 নাম্বার, ভারতের অর্থনীতি কোন শ্রেণীর অন্তর্গত? ভারতের অর্থনীতিটা কোন শ্রেণীর অন্তর্গত? পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতি। অনেকবার বলেছি ভারত হলো মিশ্র অর্থনীতি, অপশন সি মিশ্র অর্থনীতি, যেখানে সমাজের কল্যাণ হচ্ছে সমাজ কল্যাণ, ওকে, সমাজ কল্যাণ যেটা সমাজতান্ত্রিক, আবার পুঁজিবাদী হচ্ছে যেখানে লাভও হচ্ছে, দুইটা সংমিশ্রণ হচ্ছে মিশ্র অর্থনীতি, যেটা ভারত অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। আজকের ক্লাসের এখানে আবারও সেম দেওয়া আছে, এক্সপ্লেনেশন বলছি না। তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট। কেন? এই সিরিজ সবে শুরু হয়েছে, এখন আমরা অনেক এগিয়ে যাবো, পরীক্ষার আগে আরো প্রচুর ক্লাসেস আসবে। প্রতিটা সাবজেক্ট থেকে আমরা চেষ্টা করব যে 1500 করে অ্যাটলিস্ট এমসিকিউস আনার জন্য। তবে সেই 1500 সীমিত নয়। আজকে যে 50টা এমসিকিউ করলাম, 50টা কি শুধু শিখেছো? একটু নিজেরা কোশ্চেন করে দেখো তো নিজেদেরকে, বা ক্লাসটা একটু ভালো করে দেখে বলো তো 50টায় শুধু 50টা শিখেছো? আমি তো মনে করি শুধু 50টা শিক্ষা না, এখানে 150-200-র উপরে তোমরা শিখেছো, কারণ একটা কোশ্চেনের মাধ্যমে 4টা 5টা কোনো কোশ্চেনের মাধ্যমে 10-12টা আমরা শিখতে পেরেছি, ইনফরমেশন পেয়েছি। তো এই যে 1500 কোশ্চেন সিরিজ রেখেছি, বাট সেখানে 1500 শিখবে এরকম না, অনেক বেশি 2000-3000 এরকম দেখবে এক একটা সাবজেক্ট থেকে পেয়ে যাবে। ইতিহাস শুরু করলাম, আজকে ইকোনমিক্স শুরু করলাম, তারপরে জিওগ্রাফিও পাবে, পলিটিক্যাল সায়েন্সও পাবে। শুধু আমি করাবো এরকম না, স্যার করাবে, ম্যাডাম করাবে, আমরা সবাই মিলে করাবো, মানে ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করব। ওকে, তোমরা শুধু পাশে থাকো, সাথে থাকো, এটাই আমাদের চাওয়া পাওয়া। ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, মিশ্র অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য। মিশ্র অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য কি? কর বৃদ্ধি, উৎপাদন হ্রাস, জনকল্যাণ, অর্থনৈতিক ভারসাম্য, না বিদেশি সাহায্য? অফকোর্স মিশ্র অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য হলো যাতে জনকল্যাণও হয়, আবার অর্থনীতির মধ্যে একটা ভারসাম্য থাকে, একটা ব্যালেন্সও থাকে। তো ওইটাই হলো আনসারটা, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আর মিশ্র অর্থনীতি কি অনেকবার বলেছি এখানে, সেটাই দেওয়া আছে, সেই এক্সপ্লেনেশনে আছে, সেম জিনিস ঘুরিয়ে ফিরিয়েই দেওয়া আছে, এক্সট্রা ভাবে কোনো কিছু কিন্তু নেই, মানে মেইন জিনিসটা কিন্তু দেওয়া আছে। এখানেই শেষ হলো আজকের আমাদের ক্লাস। আজকে আমাদের ইকোনমিক্সের ভিক্টোরি ইউটিউব ক্লাসের, ভিক্টোরি ব্যাচের ইউটিউব ক্লাসের আজকে হলো ইকোনমিক্স থেকে প্রথম ক্লাস, কিন্তু যে এটা হলো মানে ওভারঅল সাবজেক্টগুলি বলি সেটা সেকেন্ড ক্লাস, বা ইকোনমিক্সের কাছে ফার্স্ট ক্লাস। কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি, খুবই মোটিভেট করে তোমাদের কমেন্ট গুলা। আজকেও সকালে আমি উঠে দেখি যে একজন খুব সুন্দর মানে সবাই খুব সুন্দর কমেন্ট করে, খুব ভালো ভালো কমেন্ট করে থাকে, একজন খুব সুন্দরভাবে এত সময় নিয়ে সে কমেন্টটা করেছে, সেটা দেখে সত্যি আমার সকালটা খুব ভালো হয়ে গেছে। তো খুবই খুশি হই এই কমেন্ট গুলো দেখে। তোমরা এই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এটাই শুধু আমাদের চাওয়া। আর বাকি ক্লাস নিয়ে আসা, কিভাবে পড়তে লাগবে, কোনটা করলে ভালো হবে, সেটার দায়িত্ব আমাদের, সেটা আমরা তোমাদের প্রোভাইড করব। তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।